আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে প্রোগ্রামিং ভাষার এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারের একদম লাস্ট ক্লাস। এই ক্লাসের কিন্তু মানে এই চ্যাপ্টার অলরেডি এভরিথিং আমরা শেষ করে ফেলছি। আমরা প্রত্যেকটা কনসেপ্ট দেখে ফেলছি একদম শুরু থেকে, যে মেইন কনসেপ্টগুলো কি, তাই না? অ্যালগরিদম, ফ্লোচার্ট কি, প্রোগ্রামিং এর কি হিস্ট্রি ছিল, তারপর হচ্ছে কিভাবে তুমি হচ্ছে সরল প্রোগ্রাম করতে পারবা, কিভাবে তুমি কন্ডিশনাল প্রোগ্রামগুলো করতে পারবা, আর কিভাবে তুমি লুপ টাইপের প্রোগ্রামগুলো করতে পারবা। গত ক্লাসে আমরা কিন্তু লুপ টাইপের যে প্রোগ্রামগুলো ছিল এগুলো সিরিজ টাইপের প্রবলেম বা একদম বেসিকটা আমরা দেখে ফেলছি। আজকে আমরা লুপের কিছু স্পেশাল প্রোগ্রাম আছে। এই যে লুপ যে কনসেপ্টটা, এটার কিছু স্পেশাল প্রবলেম আছে, এগুলো একটু কঠিন করলেই বেসিক্যালি ইনক্লুড করে, তাছাড়া তো বেশি ইনক্লুড করে না। তো এই স্পেশাল প্রবলেমগুলো দেখবো। ওকে, এই স্পেশাল প্রবলেম প্লাস হচ্ছে কিছু ছোটোখাটো টপিক আছে, যেমন ফাংশন কি, কীভাবে একটা ইউজার ডিফাইন ফাংশন বানাইতে হয়, এছাড়া অ্যারে কি, অ্যারেতে কীভাবে ডাটা রাখতে হয়, অ্যারে থেকে কীভাবে ডাটা নিতে হয়, অ্যারে কীভাবে ইউজ করতে হয়, এগুলো টুকটাক নিয়ে কথাবার্তা বলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করবো। অ্যান্ড এখানে লাস্টে কিন্তু আমরা আজকে স্পেশাল সিকিউ ডেডিকেটেড সলভ আছে। সো যারা এতদিন ধরে প্রোগ্রামিং ভাষাটা করতেছো, ইভেন আমার হচ্ছে আমাদের যে প্রাইভেট যে ফাইনাল রিভিশন কোর্স ছিল সেখানেও অনেকে আমাকে বলছিল যে হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড যে সিকিউগুলো আছে সেগুলো একটু বেশি করে সলভ করার। তো আজকের ক্লাসে আমরা একদম যে কটা সিকিউ অ্যাড করছি প্রত্যেকটা ধরে ধরে কীভাবে সলভ করতে হয় দেখাই দিব। কয়েকটা হয়তো সলভ আমি নিজে যে প্রসেসে একদম খাতার কীভাবে করতে হয় সেরকম করে দেখাই দেবো, ঠিক আছে? তো সবার জন্য এখানেই ক্লাসে শুরু করছি। যারা অ্যাকচুয়ালি খালি সিকিউরিটি করতে চাও একটু টেনে টেনে ক্লাসে লাস্টে চলে যাও, আর যারা এই টপিকটা একবার সারা দিতে চাও তাহলে ক্লাসটা এখন ফলো করো। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, তো এখন আমরা দেখো, আমরা পরীক্ষায় আসাতে মানে পরীক্ষায় যে তোমাদের সমস্যাগুলো আসবে সেগুলো কিন্তু আমরা অলরেডি 3টা ভাগে ভাগ করছিলাম, তাই না? যে সরল অনুক্রম আর সিদ্ধান্ত বাগের নির্বাচন, এটা ছিল কি কন্ডিশন বা ইফ। তো এখন আমরা কিসে আসবো, সেই যে লুপ। তো লুপেরও কিন্তু আমরা ম্যাক্সিমাম সলভ করে ফেলছি। মানে পরীক্ষায় যেগুলো আসে, তোমরা আসে যখন আমি সিকিউ সলভ করতে যাবো তখন তোমরা দেখবা যে পরীক্ষায় যেগুলো আসে সেখানে ম্যাক্সিমাম লুপের প্রবলেম আমরা অলরেডি সলভ করে ফেলছি। এখন আমরা কিন্তু স্পেশাল প্রবলেম সলভ করবো। স্পেশাল প্রবলেমের ভিতরে কি আছে? স্পেশাল প্রবলেমের ভিতরে আছে লসাগু আছে, গসাগু আছে, অ্যান্ড এর সাথে আছে মৌলিক সংখ্যা কিনা এটা নির্ণয় করা। ওকে, চলো শুরু করা যাক। লসাগু আর গসাগুর আগে তোমাদের একটা জিনিস বোঝাতে চাই, যে লসাগু গসাগু অ্যাকচুয়ালি কীভাবে নির্ণয় করা হয়। তোমরা অলরেডি সবাই জানো, তাই না, যে লসাগু কি ও গসাগু কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং গসাগু হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, রাইট? আচ্ছা, এখন একটা কথা বলো, ধরো দুইটা নাম্বার নিলাম, দুইটা নাম্বার নিলাম 6 আর হচ্ছে ধরো 8। ওকে, 6 আর 8। এখন এই যে দুইটা নাম্বার নিলাম, আমি এই দুইটা তোমাকে একবার হচ্ছে গসাগু নির্ণয় করতে বললাম, আরেকবার হচ্ছে এই দুইটা লসাগু নির্ণয় করতে বললাম। তুমি এই দুইটা নাম্বার 6 আর 8 লসাগু গসাগু কিভাবে নির্ণয় করবা? যারা অলরেডি লসাগু গসাগু নির্ণয় করতে পারো তারা তো আমাকে এসে বলবা যে ভাই এর যে এরকম আসবে, লসাগুটার ক্ষেত্রে হচ্ছে মানে এখন ভাগ করতে থাকবো দুইটা নাম্বারকে নিয়ে। প্রথমে ভাগ করবো 2 দিয়ে, তাহলে আসবে 3, তারপর আসবে 4। তারপর কি করবো, গসাগুর ক্ষেত্রে আমরা শুধু এই পাশাটা নিব, আর লসাগুর ক্ষেত্রে কি এটার সাথে এটাও নিব, তাই তো? তাহলে মানে লসাগু হবে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 4। অতএব লসাগু হবে হচ্ছে 2 দুগুণে 6, 6 4 6 24। এটা হবে হচ্ছে লসাগু। আর গসাগু হবে কোনটা? গসাগু হবে শুধুমাত্র 2, তাই তো? গসাগু হবে শুধুমাত্র 2, রাইট? এটা হচ্ছে আমরা মোটামুটি, এগুলো তোমরা যারা ম্যাথ পড়ো সবাই এটা জানো। কিন্তু এখানে আমাদের এই বিষয়টা, যে আমরা যখন প্রোগ্রামিং এ সেটা সলভ করতে যাব তখন আর আমরা কিন্তু যদি ওইভাবে করি তাহলে আমাদের ম্যাথটা হবে না, বা আমাদের অনেক কঠিন লজিকে পড়ে যেতে হবে। আমরা এই লসাগু গসাগু প্রোগ্রামটা কি সহজভাবে করতে চাই, তাই তো? এখন একটা কথা বুঝো, গসাগুর ক্ষেত্রে কি এই যে এটা কি গুণনীয়ক না? গুণনীয়ক। এটা গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে তোমার এই যে নাম্বারটা দেওয়া আছে যে 6 আর 8, এই 6কে ওই গুণনীয়ক দিয়ে ভাগ করলে, সরি ভাগ চিহ্ন তো না, ভাগশেষ চিহ্ন। তো 6কে ওই গুণনীয়ক দিয়ে ভাগ করলে ভাগশেষটা হয় 0, আবার 8কে ওই গুণনীয়ক দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত হয়? 0 হয়, তাই তো? এটা কি? এটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে। তার মানে কি গুণনীয়কটা কি? গুণনীয়কটা অবশ্যই কি এই 6 বা 8 এর থেকে ছোট হবে, এবং কি 6 এর থেকে ছোট হবে, তাই তো? তার মানে কি এদিকে যে আছে 5, তারপর আছে কত 4, তারপর আছে কত 3, তারপর আছে কত 2, তারপর আছে কত 1, এইগুলোর ভিতর কোনটা হবে? এখন দেখো আমি তোমাদেরকে বুঝাই, যে ধরো কারটা চেঞ্জ করি। হ্যাঁ, আসো, এই যে 5, 6 পরে কত আছে 5, এই তুমি কি করবা, তুমি এই 6কে 5 দিয়ে ভাগ দিবা, আবার 8কেও 5 দিয়ে ভাগ দিবা, দেখবা যে দুইটাই কি নিঃশেষ বিভাজ্য হচ্ছে কিনা। 6কে 5 দিয়ে ভাগ করলে বা 8কে 5 দিয়ে ভাগ করলে কি নিঃশেষ বিভাজ্য হয়? হয় না। সো 5 হিসাবে বাদে। এখন আসলে 4, 6কে 4 দিয়ে ভাগ করলে কি নিঃশেষ বিভাজ্য হয়? হয় না। কিন্তু 8কে 4 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়। তাহলে আমার লাভ নাই, আমার তো একসাথে দুইটা নিঃশেষ বিভাজ্য হওয়া লাগবে, তাই না?
আমার তো গুণনীয়ক হবে দুইটারই, গরিষ্ঠ সাধারণ, সাধারণ মানে কি দুইটার একসাথে হইতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে 4 হচ্ছে না, তাহলে হচ্ছে 4 গেল। এবার ধর 3, 8কে 6কে 3 দিয়ে ভাগ করে নিঃশেষ বিভাজ্য হয়, কিন্তু 8কে কিন্তু 3 দিয়ে ভাগ করে নিঃশেষ বিভাজ্য হয় না। তার মানে কি দেখো, এই যে 6/3 এরকম করলে ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? এটা ভাগশেষ, হ্যাঁ ভাগশেষ হচ্ছে 0। আবার ধরো 8/3, এক্ষেত্রে কিন্তু ভাগশেষ 0 না, এক্ষেত্রে কিন্তু ভাগশেষ 0 না। সো এটা করলে, এটা কাজ করলেও আমাদের হবে না, সো এটা বাদ। আচ্ছা, তার মানে 3ও হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাদের 3ও হচ্ছে না। এখন দেখো 2তে আসলে দেখো এই 8কে 6 দিয়ে ভাগ, 8কে যদি তুমি 2 দিয়ে ভাগশেষ নির্ণয় করতে যাও তাহলে তুমি 0 পাচ্ছ। আবার তুমি যদি 6কে 2 দিয়ে ভাগশেষ নির্ণয় করতে যাও তাহলেও কি তুমি 0 পাচ্ছ। তার মানে এই 2 কি, এই 2টার হচ্ছে গুণনীয়ক, মানে 8 আর 6 দুইটারই গুণনীয়ক হচ্ছে 2। তার মানে এটা সাধারণ গুণনীয়ক, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। এর থেকে আগে, এর থেকে বড় কোনো সংখ্যা কিন্তু এগুলোর গুণনীয়ক হইতে পারে না এই দুইটার একসাথে, বুঝতে পারছো? তার মানে এটাই কি আমাদের গসাগু। তাহলে হিসাবটা কি করলাম, যে দুটো নাম্বারে আমরা গসাগু নির্ণয় করব সেই দুটো নাম্বার থেকে ছোট নাম্বারগুলো ক্রমান্বয়ে নিতে থাকবো। যে ছোট নাম্বার দিয়ে একসাথে দুইটাই হচ্ছে নিঃশেষ বিভাজ্য হবে, সেটাই কি তোমার গসাগু, তাই তো? আচ্ছা, এটা লজিক্যালি লিখবো একটু পরে, চলো। তার মানে গসাগুর ক্ষেত্রে চলো লিখে রাখি যে দুটো নাম্বারের মধ্যে ছোট নাম্বারের থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে দুটো নম্বরকে পর্যায়ক্রমে ভাগ করব। সবার প্রথমে যে নাম্বার দিয়ে ভাগশেষ 0, সবার প্রথমে যে নম্বর দিয়ে ভাগশেষ দুটোরই 0, সেটাই কি গসাগু, সেটাই গসাগু। তোমাদের জন্য আমি বাংলায় লিখেও দিলাম, একটু ভালো মতো পড়ো, হাতের লেখা একটু খারাপ হলেও এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো ধরো এইটুকু আমাদের গসাগুর কাজ শেষ। এখন আসি লসাগুতে। লসাগু যখন নির্ণয় করতে যাবো, এই যে লসাগু, এইটুক কি, এইটুক হচ্ছে লসাগু, এটা কি, এটা ছিল গসাগু। আচ্ছা, এখন আসো লসাগুর ক্ষেত্রে কি হবে। লসাগুর ক্ষেত্রে কি গুণ, এই গু মানে কি, গু মানে কি গুণনীয়ক, গুণিতক না। লসাগুর ক্ষেত্রে কি, এই গু মানে হচ্ছে গুণিতক। গুণিতক মানে কি, গুণিতক মানে এই যে, মানে কি এই যে দুইটা নাম্বার আছে এগুলোকে গুণ করে তুমি যেটা পাচ্ছ। গুণিতক মানে কি, ধরো এই যে 6 সাথে 2 গুণ করে 12 পাইলাম, এই 12 হচ্ছে 6 এর একটা গুণিতক। আবার ধরো 8 এর সাথে 2 গুণ করে 16 পাইলাম, তাহলে এই 16 কি, 16 হচ্ছে 8 এর একটা গুণিতক। গুণিতক মানে হচ্ছে, এখন সাধারণ গুণিতক মানে কি, যে দুইটাই হচ্ছে তোমার কি, এই 6 এর গুণিতক হবে, 8 এর গুণিতক হবে, এরকমটা নাম্বার। ধরো 24 কি 6 এর একটা গুণিতক না, 6 এর সাথে 4 গুণ করে তুমি 24 পাও, তার মানে 24 হচ্ছে 6 এর একটা গুণিতক। আবার 8 এর একটা গুণিতক না, 8 এর সাথে 3 গুণ করে তুমি 24 পাও, তাহলে কি 24 8 এর একটা গুণিতক। তাহলে মানে কি গুণিতকগুলো অবশ্যই 6 আর 8 থেকে বড় হবে, তার মানে কি হবে 9 হতে পারে। ধরো 9 না লিখি, আচ্ছা না চলো 9 লিখি, 9 লিখি, 10 লিখি, 12, 15, তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে 18, হচ্ছে 20, 22, 24, তারপর ধরো হচ্ছে 30, মানে তুমি চাইলে সবগুলো লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন বুঝো, এখানে 6কে কিছু একটাতে গুণ করলে তোমার 12 আসতে পারে, আবার 8কে তোমার ধরো 1 দিয়ে গুণ করলে 8 আসবে, 8 দিয়ে গুণ করলে তোমার 16 আসবে, 16 এখানে লিখেই নেই 16। আবার 6কে 3 দিয়ে গুণ করলে আসবে 18, আবার 3 8 করলে আসবে 24। আমার এমন একটা নাম্বার লাগবে যেটা তোমার এই দুইটার সাথেই মানে তোমার গুণিতক, এই দুইটারই গুণিতক। এখানে কিছুটা নাম্বার দিয়ে গুণ করতে আমি ওটা পাইছি, আবার 8কে কিছু দিয়ে গুণ করে ওটা পাইছি। ধরো এখানে প্রথমটাই আসবে হচ্ছে তোমার 24, এই 24 তুমি চাইলে নিজে হিসাব করে দেখতে পারো, যেখানে 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তুমি সব করে লিখে দেখবা একই সাথে 6 এবং 8 এর গুণিতক এরকম 24 বাদে অন্য কেউ নাই। গুণিতক মানে কি, ধরো এই যে 24 মানে এই যে নাম্বারটা, এটাকে 6 দিয়ে ভাগ করলে তোমার ভাগশেষ আসে 0, আবার 24কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে কি 0, বুঝতে পারছো?
তার মানে এখানে কি হচ্ছে, এখানে তুমি হচ্ছে সবচেয়ে দুইটা নাম্বারের ভিতরে যে বড় নাম্বারটা তার থেকে বড় নাম্বারগুলো ক্রমান্বয়ে নিবা, যে নাম্বারটা দিয়ে মানে যে নাম্বারটা এই দুইটা সংখ্যা দিয়ে তোমার নিঃশেষ বিভাজ্য সেই নাম্বারটা হচ্ছে তোমার লসাগু। তাহলে আমরা বাংলায় লিখি যে দুটো নাম্বারের মধ্যে যে বড় তার থেকে বড় সংখ্যা ক্রমান্বয়ে নিয়ে দুইটি মানে এই দুটো নাম্বারের ভিতরে যে নাম্বারটা বড় 8 এর থেকে বড় সংখ্যাগুলো তুমি ক্রমান্বয়ে নিবা, ক্রমান্বয়ে নিয়ে যে সংখ্যা দিয়ে হচ্ছে যে সংখ্যা উভয় সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য, উভয় সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য সেটাই লসাগু। ঠিক আছে, তাহলে থিওরিটা এখানে গেল। এই থিওরি ফলো করে আমরা হচ্ছে প্রোগ্রামটা করব, চলো করি। ধরো এই যে যখন লসাগু নির্ণয় করতে যাব তখন কি করব, ধরো এই যে ইন্ট আচ্ছা সরি ইন্ট তো না, কি লিখতেছি, ইনক্লুড stdio.h, এটা গেল। এবার আসবো কি ইন্ট মেইন ফাংশন, ইন্ট মেইন। আচ্ছা এখন কি করব, আমি যে দুটো নাম্বার নিয়ে আমি গসা করে নির্ণয় করব, ধরো দুটো নাম্বার হচ্ছে এ অ্যান্ড বি, এইখানে কি ইন্ট এ বি, ধরো স্ক্যান এফ করে এ আর বি ইনপুট নিব, স্ক্যান এফ %d অ্যান্ড এ অ্যান্ড বি। এবার তোমার কত আসবে, এখন তুমি দুটো নাম্বার নিয়ে নিলা। এখন তোমাকে বুঝতে হবে যে এখানে কি করছিলাম, ধরো লসাগু নির্ণয়ের সময় এই দুইটার ভিতরে যে নাম্বারটা বড় তার থেকে বড় নাম্বারগুলো আমরা কি আস্তে আস্তে ক্রমান্বয়ে নিছি। তার মানে কি করতে হবে, আমাদের এখন নির্ণয় করতে হবে যে কোন নাম্বারটা বড়। ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে হচ্ছে এ ইজ ইকুয়াল টু বিগ। ধরো দুইটা আরো দুইটা মানে বড় আর ছোট নির্ণয়ের জন্য তোমার দুইটা চলক নিব, যে বিগ ইজ ইকুয়াল টু এ, স্মল ইজ ইকুয়াল টু বি। এইটা এখানে শেষ। এলস মানে যদি এইটা না হয়, এ যদি বি এর থেকে বড় না হয়, তাহলে কি অবশ্যই বি এর থেকে বড়, কারণ আমি দুটো আলাদা আলাদা নাম্বার নিয়ে আমি নির্ণয় করতেছি। তার মানে কি বিগ ইজ ইকুয়াল টু বি, স্মল ইজ ইকুয়াল টু এ, এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ। আচ্ছা এখন আসো সেই লজিকে। লজিকটা কি, ধরো আমরা প্রথমে আই, কারণ এখানে কি লুপ রিলেটেড প্রবলেম বলছি না, গসাগুর ক্ষেত্রেও কি লুপ বা লসাগুর ক্ষেত্রে কি লুপ অবশ্যই নির্ণয় করা লাগবে। অতএব তুমি আই সমান সমান ধরো তুমি ধরে নিলা হচ্ছে কোথা থেকে স্টার্ট করবা, 1। আচ্ছা আই এর ক্ষেত্রে আসতেছি, চলো আগে আরেকটা জিনিস দেখতে হবে যে তুমি এই যে লসাগু যে নির্ণয় করবা, লসাগুর ক্ষেত্রে তোমার হচ্ছে একটা নাম্বার নিয়ে নিতে হবে। আর চলো আগে ফর লুপটা করি। এই যে আই কোনটাকে ধরবা বলতে পারো, আই ধরবা তুমি এই 8কে, 8 থেকে কি আস্তে আস্তে বাড়াবা। চলো করি যে আই ইজ ইকুয়াল টু কত, তার মানে একটা ভ্যারিয়েবল আমাদের সাথে ধরে রাখা লাগতো, আমরা এটা ভুল করছি। ভ্যারিয়েবলটা ধরে নিতে হবে যে ইন্ট আই অ্যান্ড ফর লুপের ক্ষেত্রে ফর লুপ দিয়ে চলো একটা করি। তাহলে আই ইজ ইকুয়াল টু আমি ধরে নিব কার থেকে বড়, এই যে বড় থেকে আস্তে আস্তে বড় যাবো, তার মানে কি এখানে বিগ, আই ইজ ইকুয়াল টু বিগ 1 অ্যান্ড আই আস্তে আস্তে কি এক এক করে বাড়াবো, তাই না, এক এক করে বাড়াবো। তার মানে কি আই প্লাস প্লাস অ্যান্ড কি যে নাম্বারগুলো এখন কি আই ধরো প্রথমে আছে বি, তারপর কি এটা হবে, তার মানে কি এই নাম্বারটা দিয়ে এই দুটো নাম্বার হচ্ছে নিঃশেষ, মানে এই নাম্বারটাকে যদি আমি এই দুটো নাম্বার দিয়ে নিঃশেষে বিভাজ্য করি তাহলে কি নিঃশেষ বিভাজ্য হবে কিনা। ধরো এই যে 9 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে কিনা, হচ্ছে 9 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হবে কিনা, এটা আমাদের নির্ণয় করতে হবে, তাই তো। তো চলো করে দেখি। তার মানে এখানে যদি আমি আসি কি করতে হবে, তাহলে হচ্ছে এই যে আই আমি পাবো, আইকে আমি বিগ দিয়েও ভাগ করব, ইকুয়াল 0 ইফ, আচ্ছা অ্যান্ড হচ্ছে আই স্মল ইকুয়াল 0 হচ্ছে দেন হচ্ছে LCM ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে নাম্বারটাতে তোমার ভাগ হবে ওইটাই, তার মানে LCM ইজ ইকুয়াল টু আই, অ্যান্ড এটা করে তুমি হচ্ছে শেষ করে দিবা, খালি একটু কোনো এলস লেখা লাগবে না।
এখন বুঝো, তাহলে এখানে আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা উচিত ছিল, যেটা থাকবে হচ্ছে তোমার এলসিএম, আই এলসিএম। এখন বুঝো এখানে আমি কি করছি, ধরো এই যে নাম্বারটা ছিল আই, প্রথমে আমি আই কি বড় নাম্বারটা সমান ধরে নিছি, তো আই হচ্ছে বড় নাম্বার থেকে সমান হবে, আই এর মান কি আস্তে আস্তে এক বাড়বে। এই মাঝখানে এক মানে কি, এই মাঝখানে এক মানে হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা এখানে একটা ব্রেক ইউজ করতে হবে, হ্যাঁ এই মাঝখানে এক মানে হচ্ছে এই সত্যটা সবসময় কি সত্য। এই যে শর্তটা বলে দিছি না, এটা কোনো কন্ডিশন নয়, এই কন্ডিশনটা কি সবসময় সত্য। তার মানে এই লুপটা তাহলে কখন ভাঙবে, যখন তুমি একটা এলসিএম পেয়ে যাবা তখন এই লুপটা ভাঙবে। বুঝতে পারছো, যখন তুমি একটা এলসিএম পেয়ে যাবা তখন কি তোমার লুপটা ভাঙবে, বা এই ইফের ভিতরে যখন শর্তটা সত্যি হয়ে যাবে তখন এই লুপটা ভাঙবে। অ্যান্ড এটা অবশ্যই লসাগুর ক্ষেত্রে অবশ্যই কখনো কখনো সত্য হবেই, ঠিক আছে। সো এটা বুঝো যে এই যে এটা মানে কি, এই ওয়ান মানে হচ্ছে তোমার এই ভিতরে ফরের ভিতরে যে শর্তটা লিখছি ওটা সবসময় সত্য, অ্যান্ড এই যে ফরের ভিতরে যখন সত্য মানে এটা এটা সবসময় মানে এই লুপটা সবসময় কাজ করবে, ঠিক আছে। এই লুপটা ফরের ভিতরে সবসময় কাজ করবে, যখন এই ইফটা কাজ হবে তখন কি এই লুপটা ভেঙে যাবে, এই ব্রেকের কারণে কি এই লুপটা ভেঙে যাবে। বুঝতে পারছো, অ্যান্ড যেহেতু তুমি এলসিএম পেয়ে গেছো তাহলে কি এখন প্রিন্টএফ হচ্ছে তোমার %d এলসিএম, তার মানে রিটার্ন জিরো, রিটার্ন জিরো, প্রোগ্রাম শেষ। বুঝতে পারছো, এইটুকু তোমাদের মেইন কাজ, এইটুকুর জন্য তোমাদের এত কিছু বুঝাইছি, একটু ঠান্ডা মাথায় বুঝো, বুঝবা, এত কঠিন কিছু না। আস্তে আস্তে তুমি বাড়াচ্ছ, অ্যান্ড বাড়ানোর জন্য তোমার এখানে এক এক করে বাড়াচ্ছ, যাতে সবসময় বাড়তেই থাকে, এটার জন্য তোমার হচ্ছে এখানে এক, আর এখানে এই আই সমান সমান বিগ বা এই দুইটা সংখ্যার ভিতরে বড় সংখ্যাতে তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ এই কারণে। আর যখন তুমি একটা নাম্বার পেয়ে যাবা যেটা তোমার হচ্ছে এই দুইটা নাম্বার দিয়েই হচ্ছে নিঃশেষ বিভাজ্য, এই যে দেখো যখন তুমি একটা নাম্বার পেয়ে যাবা যখন সেটা দুইটা নাম্বার দিয়ে নিঃশেষ বিভাজ্য, তখন তুমি সেই নাম্বারটাকে হচ্ছে তুমি এলসিএম বা লসাগু ধরে নিবা, আর তুমি এখান থেকে লুপটা বের করে দিবা। এই এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে লসাগু। ওকে, আচ্ছা এটা গেল। এবার আসো গসাগুতে, গসাগু কিভাবে নির্ণয় করবা, গসাগুও সেম, এই যে আমরা যেটা ইউজ করছি না এখানে, এখানে কি করছিলাম দুইটা নাম্বার ভিতরে ছোট নাম্বার থেকে আস্তে আস্তে কমছিলাম, তাই তো। চলো করি, তাহলে এখানে কি করতে হবে যে ইনক্লুড stdio.h, ঠিক আছে, ইনক্লুড stdio.h হচ্ছে ইন্ট মেইন। আচ্ছা এখন কি 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 ডিক্লেয়ার করতে হবে দেখো, এ বি যে দুটো নাম্বার নিয়ে আমি হচ্ছে লসাগু নির্ণয় করবো সেই দুইটা, তারপর কি করতে হবে সে দুটোকে ইনপুট নিতে হবে, স্ক্যান এফ হচ্ছে %d এন এ এন বি। আচ্ছা এখন কি করতে হবে, কোনটা বড় কোনটা ছোট আমাদের নির্ণয় করতে হবে, তাই না, যে ইফ এ ইজ গ্রেটার দেন বি তাহলে হচ্ছে বি ইজ ইকুয়াল টু এ, স্মল ইজ ইকুয়াল টু বি, এলস হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ, বিগ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বি, স্মল ইজ ইকুয়াল টু এ। এখানে তোমার ইফটা শেষ। আচ্ছা এখন কি তাহলে আমি কোনটা বিগ কোনটা স্মল আমি নির্ণয় করে ফেলছি। আচ্ছা এখন আসো, এখন তোমার বলতে পারো যে ভাই এখানে বিগ আর স্মল আলাদা করে কেন নির্ণয় করলাম, ধরো তুমি তো নাম্বারগুলোকে এভাবে ইনপুট দিতে পারো যে 8 আর 6, সেক্ষেত্রে কি কোনটা বিগ নাম্বার কোনটা ছোট নাম্বার সেটা তোমাকে নির্ণয় করে নিতে হবে প্রোগ্রামের আগে, এর জন্য লজিকটা ইউজ করা হচ্ছে। ওকে, সো এটা গেল। আচ্ছা এখন কি করতে হবে দেখো, এখন আমাদের আরো করে ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবল কি হবে যে ইন্ট আই আর হচ্ছে জিসিএম, জিসিএমটা কি, আচ্ছা জিসিএমটা হচ্ছে গসাগু, জিসিএমটা কি, জিসিএমটা হচ্ছে গসাগু। ওকে এখন চলো এই যে ফল লুপ চালাবো, ফল লুপ এখানে এসে কাহিনী যে এইবার হচ্ছে আই সমান সমান স্মল 1, এটাও সবসময় সত্য, অ্যান্ড এটা কি আই এক এক করে কমবে, কেন বুঝো, এই যে এই দুটোর ভিতর যেটা ছোট ছিল সেখান থেকে কি আই এক এক করে কমতেছিল, তাই তো গসাগুর ক্ষেত্রে, তো ওইটাই এখানে এখানে করছি যে আই সমান সমান স্মল 1 আস্তে আস্তে কমবে, ইফ 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 কি যে নাম্বারটা পাবো সেটা দিয়ে যদি এই দুইটাই তোমার নিঃশেষ বিভাজ্য হয়, দেখো ইফ স্মল আই ইকুয়াল ইকুয়াল 0 অ্যান্ড হচ্ছে বিগ আই ইকুয়াল ইকুয়াল 0, এটা সত্য হলে তোমার হচ্ছে জিসিএম ইজ ইকুয়াল টু আই ব্রেক, এটা সত্য না হইলে এলস জিসিএম ইজ ইকুয়াল টু 1 ব্রেক। বুঝতে পারছো, বুঝো, আর এখানে কি রিটার্ন 0। দেখো
আমি কি করছি এখানে, আমি হচ্ছে যে দুটো নাম্বার তুমি ইনপুট দিছো সেই দুটো নাম্বারের ভিতরে ছোট নাম্বারটা নিছি, ছোট নাম্বার থেকে কি আস্তে আস্তে এক এক করে কমছি, কমতে কমতে যে প্রত্যেকটা নাম্বার দিয়ে আমি এই দুটোকে ভাগ করছি, যখন এই দুইটাই একসাথে একটা নাম্বার দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে সেটা কি তোমার গসাগু, তাই তো? সো এখানে ওই পার্টটুক গেছে। এখন এইটুক মানে কি, ধরো অনেক নাম্বার থাকে না, যে ধরো হচ্ছে এই যে 2 আর 5, এই 2 আর 5 কি কোনো গসাগু আছে? গসাগু তো নাই, তার মানে এটা গসাগু কত? 1। তার মানে যখন কোনো নাম্বার দিয়ে এগুলো কিন্তু হচ্ছে তোমার মিলবে না। আচ্ছা এই পার্টটার দরকার নেই, এই পার্টটার দরকার নেই, সরি 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 কি করলাম, এই পার্টটার দরকার নেই। কেন দরকার নাই বলতেছি, দাঁড়াও। রিটার্ন 0। হ্যাঁ দেখো এইটা যখন কম দেবে তখন তোমার 2 পর্যন্ত তো তোমার নর্মালি চলে গেল, তারপর 1 এ এসে কি অ্যাটলিস্ট 1 দিয়ে তো দুইটা নিঃশেষ বিভাজ্য হবেই, তো তখন তোমার গসাগুটা কি আসবে? 1 আসবে, তাই তো? সো ওইটার দরকার নেই, কজ এর ভিতরেই তোমার হচ্ছে 1 চলে আসতেছে, কজ এই আই তো কমতে কমতে তোমার 1 পর্যন্ত তো যাবেই, সো 1 দিয়ে তোমার দুইটা নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে। সো ওই পার্টটা দরকার নেই, ওটা কাটে দিছি, খালি তোমার এই যে ইফের মতো এটা আসলেই হবে। ওকে, তো লসাগু গসাগু গেল। তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাই অনেক কঠিন লাগতেছে, করবো না, কজ তোমাদের তো এমনিতে ধৈর্য শক্তি বেশ কমে গেছে, তাই না? আচ্ছা, সো এটা কেন করবো আমি আমি কারণ বলে দিই। তোমরা বলতে পারো যে এটা তো কখনো বোর্ডে আসে না, কেন করবো? এটা আসলে বোর্ডে আসে না, এটা সত্য কথা না, বোর্ডে অবশ্যই কখনো কখনো আসছে, অ্যান্ড এইটা প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যালে আসে। এইচএসসির প্র্যাকটিক্যাল হবে না, এইচএসসির প্র্যাকটিক্যালে কিন্তু এরকম প্রবলেম আসবেই আসবেই আসবে, ঠিক আছে? 100% আসবে। তো প্র্যাকটিক্যালে এইচএসসি যে আইসিটি প্র্যাকটিক্যাল হবে তখন তোমার কিন্তু, আমি নিজে বলতেছি আমার নিজে প্রচুর তোমার এই প্রবলেমগুলো আসছিল, লসাগু নির্ণয় করা আমার নিজের আইসিটি প্র্যাকটিক্যালে আসছিল। অ্যান্ড আমার যে পুরা ক্লাস ছিল, আমার সেই পুরা ক্লাস থেকে এখন অনেকে আছে মেডিকেলে, অনেকে আছে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, অনেকে আছে ঢাবিতে, অনেকে মানে দেশ জুড়ে বিভিন্ন পাবলিকে আছে, আমার ইভেন 2টা ফ্রেন্ড ডিএমসিতেও আছে। তো ওই ক্লাসে আমি বাদে আর এই প্রবলেম দুটো কেউ পারছিল না। আমার এটা আসলে একটা ফ্লেক্স না, একটা জায়গা। সো ওই ফ্লেক্সিং এসে মানে ওইটা আমার অ্যাকচুয়ালি বেশ কাজে লাগছিল, আমি লসাগু করছিলাম। সো আমার এখান থেকে পরীক্ষা যে দেখি সেম জিনিস দিয়ে দিছে। সো তোমাদের জন্য অবশ্যই অবশ্যই লসাগু গসাগুটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করার চেষ্টা করি। ওকে, আচ্ছা চলো এবার যাই, এরপরে আরেকটা যাই, যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে একটা সংখ্যা যে মৌলিক কিনা এটা তুমি কিভাবে বুঝবা? ধরো প্রোগ্রামটা শুরু করে দিই, তারপর আমি তোমাদেরকে লজিকটা বোঝাচ্ছি। যে ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফাংশন তুমি ডিক্লেয়ার করে দিলা, তাহলে ইন্ট হচ্ছে তোমার ধরো n, তুমি n নাম্বারটা ইনপুট নিলা, ওই নাম্বারটা মৌলিক কিনা তুমি যাচাই করবা, তাই তো? আচ্ছা ধরো i সমান সমান তো ধরে নিবা 2, তুমি হচ্ছে ফ্যাক্ট এইটা বা একটা নাম্বার ধরে নিলা এ, ফ্যাক্ট সমান ধরে নিলা হচ্ছে 0, ঠিক আছে? ফ্যাক্ট সমান ধরে নিলা কত? 0। এখন আসবা তুমি ফর লুপে, কত মৌলিক সংখ্যা এটা নির্ণয় করতে হবে কিনা এটার জন্য তোমার ফর লুপ লাগবে। i সমান সমান 2 ধরে নিবা, i তুমি কতক্ষণ চালাবা? i তুমি চালাবা ওই n এর আগ পর্যন্ত বা ওই সংখ্যার আগ পর্যন্ত, অ্যান্ড i এর মান কি তুমি আস্তে আস্তে এক এক করে বাড়াবা। বাড়ায় তুমি কি করবা, ওই যে নাম্বারটা আছে ওইটা i দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা এটা দেখবা। ইফ যদি এটা i দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি করবা, তাহলে তুমি ফ্যাক্টের মানটা চেঞ্জ করে দিবা। ধরো আগে থেকে ছিল 1, এখন 0 ছিল, আগে তুমি এখন যে 1 মানে আগে থেকে ছিল 0, এখন তুমি 1 করে দিলা যখন এটা নিঃশেষ বিভাজ্য হইলো, অ্যান্ড তুমি হচ্ছে এই প্রোগ্রামটাকে কি ব্রেক করে দিলা। আচ্ছা না ব্রেক করা, হ্যাঁ ব্রেক করে দিলা। আনলেস এটা যখন কাজ করবে না তখন হচ্ছে তুমি তখন কি, হ্যাঁ তখন হলে তো এই লুপটা নর্মালি শেষ হয়ে যাবে, তাই না? তখন পরে এই ধরো তুমি এই ব্রেকটা করলা, এখন কি ছিল, ইফটা শেষ হলো, তারপরে তুমি আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলা, তাহলে ফর লুপটা শেষ হয়ে গেল। পরে যে তুমি চেক করবা যে ইফ ফ্যাক্ট ইজ ইকুয়াল 1 প্রিন্ট এফ নাম্বার ইজ প্রাইম, ধরো এটা একটু আরেকটা পেজ লাগবে, হ্যাঁ আচ্ছা এই পাশেটা মুছে দিই, আগে আছে এটা দেওয়া আছে সমস্যা নেই। আচ্ছা এইবার ধরো এখান থেকে এখানে আসছি, হ্যাঁ এবার দেখো যখন তুমি যদি ফ্যাক্টের মান 1 হয় তখন তুমি প্রিন্ট করবা যে নাম্বার ইজ প্রাইম, যদি ফ্যাক্টের মান এলস যদি 1 না হয় তাহলে তুমি প্রিন্ট করবা প্রিন্টএফ নাম্বার ইজ নট প্রাইম, তারপর কি করবা তুমি রিটার্ন 0। ওকে এবার দেখো এখানে ব্যাক আসো, কি করছি, ধরো একটা নাম্বার, ধরো এই নাম্বারটা হচ্ছে 6,
এটা মৌলিক হবে কখন, যখন এটা 1 এবং এই সংখ্যাটা নিজে এ বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে না। ধরো 7 একটা মৌলিক সংখ্যা, এই নাম্বারটা কি 1 আর এর হচ্ছে 7 দিয়ে ভাগ করলে এটা নিঃশেষ বিভাজ্য হয়, ভাগফল আসে 1, আর 1 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, ভাগফল আসে 7। তাছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে ভাগ করো, ভাগফল কখনো তোমার হচ্ছে মানে ভাগশেষ কখনো নিঃশেষ বিভাজ্য হবে না, ভাগফল কখনো পূর্ণ নাম্বার আসবে না, পয়েন্টে আসবে, তাই তো। কিন্তু দেখো 6 এর নাম্বারটা কিন্তু আবার অনেক আছে, 2 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, তারপর তোমার 3 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়। তার মানে কি 6 একটা মৌলিক সংখ্যা না, নন প্রাইম। প্রাইম মানে হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, ঠিক আছে। এই যে প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ইংরেজিটা হচ্ছে প্রাইম। তো দেখো তাহলে একটা সংখ্যা তুমি যেটা ইনপুট নিছো সেটা যদি এর থেকে ছোট 1 আর ওই সংখ্যার নিজে বাদে অন্য কোনো সংখ্যাতে নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে কি ওই সংখ্যাটা প্রাইম না, তাই তো। আচ্ছা এখানে তো কাহিনী, এখানে ভুল করছি। কি ভুল করছি? এইটা হবে নন প্রাইম আর এইটা হবে তোমার হচ্ছে প্রাইম। সো এটা হবে কি, এটা হবে নন প্রাইম। কেন বুঝো, আসলে আমি ভুল করছি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ দেখো, এই যে যখন ভাগফলটা হয়ে যাচ্ছে তখন ক্যামেরা চেক করতেছি, তারপর কি যখন তার মানে এটা কি এরা মানে ভাগ হয়েছে, ভাগ নিঃশেষ বিভাজ্য মানে ওই 1, দেখো আমি এখানে কিন্তু 1 দিয়ে স্টার্ট করি না, আমি স্টার্ট করছি 2 দিয়ে, কারণ 1 দিয়ে ভাগ করলে তো সেটা কখনো মৌলিক সংখ্যা মানে হিসাবে আসে না, 1 বাদে অন্যান্য সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য যেতে হবে। সো 2 দিয়ে স্টার্ট করছি, 2 দিয়ে যদি নিঃশেষ বিভাজ্য চলে যায় তাহলে তুমি ফ্যাক্ট করছি 1, আর 1 মানে কি, 1 মানে নন প্রাইম, মানে কি অন্যটা সংখ্যা দিয়ে ভাগ গেছে। আর এখানে কি হয়েছে, এখানে হয়েছে দেখো যে হচ্ছে অন্যটা, এই যে এটা কি, এটা খুবই বিরক্তিকর লাগতেছে। নাম্বার ইজ প্রাইম। হ্যাঁ দেখো, সো যখন হচ্ছে ভাগ যায় নাই তার মানে কি এই লুপটা সত্য হয় নাই, এই ইফের ভিতরে এই শর্তটা কখনো সত্য হয় নাই, তার মানে কি এই ফ্যাক্টর মান কখনো কি 1 হয়েছে নাকি ফ্যাক্টর মান এই যে আমি যে হচ্ছে আগে 0 ধরে নিয়েছিলাম সেই 0ই আছে। তার মানে যদি কখনো হচ্ছে তোমার ওই ফ্যাক্টর মান 1 না হয় তাহলে এখানে ফ্যাক্টর মান কত আছে, এখানে ফ্যাক্টর মান আছে 0। সো 0 হয়ে গেলে কি নাম্বারটা প্রাইম। আর যদি কখনো ওই যে ভাগ হয়ে 1 হয়ে যায় তখন কি নন প্রাইম। বুঝতে পারছো? একটু ঠান্ডা মাথায় বুঝো। এরকম একটা প্রবলেম আমার পরেও আছে, তো তখন আবার সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। বাট এটা হচ্ছে মেন কথা যে একটা নাম্বার সেটা যদি মৌলিক হইতে হয় তাহলে 1 আর ওই নিজের নাম্বারটা বাদে অন্য সকল নাম্বার যে কোনো একটাতে ভাগ গেলে কিন্তু সেটা কিন্তু মৌলিক আর হবে না। তো দেখো এই যে এখানে কিন্তু ইকুয়ালও দেই নেই, ইকুয়াল দেই নেই মানে কি কখনো এন দিয়েও মানে ওই সংখ্যা নিজের আয়ের মান কখনো এনও হবে না। তার মানে কি ওই নিজের সংখ্যাটা মানে 7কে যে 7 দিয়ে ভাগ করব এই সুযোগটাও আসতেছে না। ওকে আচ্ছা, একটু কঠিন, একটু টাইম নিয়ে খাইবো, একটু যে লজিকটা বলার চেষ্টা করছি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এরকম একটা জিনিস, সেটা সৃজনশীল আসছিল, ঢাকা বোর্ডে আসছিল সম্ভবত 2017 সালে না 2019 সালে, ওটা আমরা সলভ করবো ক্লাসে যে, তো তখন আমরা এটা ভালো মতো বুঝাই দিব। ওকে চলো। হ্যাঁ তাহলে আমাদের মেইনলি কিন্তু হচ্ছে ধরতে গেলে মানে অধ্যায়ের ভিতরে যে টপিকগুলো কভার করি সেগুলো অলমোস্ট শেষ। এখন লাস্টের দিকে কয়েকটা টপিক আছে, একটু বোঝার চেষ্টা করবো। ধরো আমরা যে ফাংশন ইউজ করি, ধরো এই যে প্রিন্টএফ, তারপর হচ্ছে স্ক্যানএফ, এগুলো সব করে কি একটা ফাংশন, আর এগুলো কি আগে থেকে বানায় রাখা ফাংশন বা প্রিডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, এই ফাংশন কয় ধরনের হয়? ফাংশন হচ্ছে লাইব্রেরি ফাংশন আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এই লাইব্রেরি ফাংশন কি, ধরো এই যে stdio.h, এটা কি একটা হেডার ফাইল বা একটা লাইব্রেরি, এর ভিতরে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন বা এই দুটো ফাংশন আছে। তারপর কি এছাড়াও আছে math.h, না আছে না math.h হেডার ফাইল, ম্যাথ হেডার ফাইল, এর ভিতরে কি আছে, এর ভিতরে পাও ফাংশন আছে, এর ভিতরে স্কোয়ার রুট ফাংশন আছে, রাইট। আচ্ছা তারপর কি conio.h ফাইল আছে না, conio.h এর ভিতরে কি আছে, conio.h এর ভিতরে getch ফাংশন আছে। সো এরকম টাইপের বিভিন্ন হেডার ফাইলের ভিতরে আগে থেকে ফাংশন বানায় রাখা থাকে, সেগুলো আমরা ওই হেডার ফাইলটা উল্লেখ করে ইনক্লুড করে তারপর কি আমরা ওই ফাংশনগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের নিজে থেকে কিছু বানায় রাখা লাগে না। কিন্তু আবার চাইলে ইউজার ডিফাইন্ড ফাংশনও হয়। ইউজার ডিফাইন্ড ফাংশনটা কীভাবে হয়, ধরো হচ্ছে এই যে এটা তোমার রিটার্ন টাইপের লেখা লাগে, তারপর হচ্ছে ফাংশনটা নেম দেওয়া লাগে, তারপর ফাংশনের ভিতরে তুমি কিছু ইনক্লুড করবা কিনা সেটা মেনশন করা লাগে। এটা মেনশন করার পর তুমি হচ্ছে ফাংশন ভিতরে অ্যাকচুয়ালি কী কাজ করবা সেটা, তারপর হচ্ছে তোমার রিটার্ন কত কী দিবা সেটা। ওকে চলো তোমাদের একটা ফাংশন তৈরি করে দেখি। ধরো এই যে এমন একটা ফাংশন বানাও যেটি কল করলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিবে। ধরো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তার মানে আমার রিটার্নটা কি দিচ্ছে, কোনো নাম্বার টাম্বারকে আমাকে রিটার্ন দিচ্ছে না, দিচ্ছে না। তার মানে ধরো এখানে ইন্ট লিখবো না, আমি এখানে ভয়েড লিখবো। তা আমার ডেটা টাইপটা কি, এটা আমার ডেটা টাইপ, এটা কি আমার ডেটা টাইপ। দেখো এই যে রিটার্ন টাইপ বা হচ্ছে ডেটা টাইপ। ঠিক আছে, কীরকম টাইপের ডেটাটা মানে রিটার্ন দিয়ে দিবে সেটা কোন ডেটা টাইপে হবে, এটা হচ্ছে ভয়েড, কারণ এখানে কি কোনো নাম্বার ইনপুট আউটপুট দিবে না। আমি ফাংশনটা নেম দিব, ধরো ভয়েড গ্রিটিংস।
আর এখানে কি ফাংশন আমার কিছু ইনপুট দেওয়া লাগবে? দেখো ফাংশনে কি আমার কিছু ইনপুট দেওয়া লাগতেছে না। আমি এখানে একটা ভুল করছি, এই যে কখনো তুমি কি এখানে সেমিকলন দিবা না। তুমি যখন ডিক্লেয়ার করতেছো তখন কি কোনো সেমিকলন আসবে না। আচ্ছা, এখন তুমি কি করবা, ভিতরে তুমি অ্যাকচুয়ালি যে কাজটা করাবা সেই কাজটা তুমি ইনপুট দিবা, তাই তো? সেই কাজটাকে তুমি ইনপুট দিবা। ধরো করি, তাহলে হচ্ছে এই ভয়েড গ্রিটিংস, এবার তুমি ভিতরে কি কাজ দিবা, যে প্রিন্টে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপর কি, তারপর হচ্ছে তোমার রিটার্ন 0 শেষ। দেখো ভয়েড গ্রিটিংস তার মানে কি, ভয়েড তুমি যে রিটার্নটা দিবা সেটা কি ভয়েড টাইপের হবে। তারপর কি গ্রিটিংসকে কি আমি যে ফাংশনটা তৈরি করলাম সেই ফাংশনের একটা নাম দিলাম যে হচ্ছে গ্রিটিংস। তারপরে এই ফাংশনের ভিতরে এই ফাংশনটা আমি কি কাজ করবো, এই ফাংশনটা দিয়ে আমি হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাবো। তারপরে আমি রিটার্ন 0 দিয়ে আমি ফাংশনটাকে শেষ করে দিলাম। এখন যখন আমি কোনো একটা প্রোগ্রামে যাব, ধরো আমি কোনো একটা প্রোগ্রামে গেলাম, এটার সাথে কোনো একটা প্রোগ্রামে গেলাম, সেই প্রোগ্রামটা এইভাবে স্টার্ট হলো যে ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে তোমার ইন্ট মেইন। এবার আমি শুরুতেই রেখে দিলাম যে হচ্ছে গ্রিটিংস, তারপর আমি ধরো এই ফাংশনটাকে আবার শেষ করে দিলাম, মানে এই প্রোগ্রামটাকে শেষ করে দিলাম। এখন তুমি বলতে পারো যে এই প্রোগ্রামে তো কোনো আউটপুট মনে হয় আসবে না, তাই না? কিন্তু আউটপুট আসবে, এই যে আমি গ্রিটিংস ফাংশন ইউজ করছি আর এই গ্রিটিংস ফাংশনটা আমি বানায় রাখছি আগে। সো এই কারণে তোমার এই প্রোগ্রামটা রান করলে আমি আউটপুটে পাবো কি জানো, আউটপুটে আমি পাবো যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো যে এমন একটা ফাংশন বানাবো যেখানে তোমাদের হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নিব এবং তাদের কি যোগফল আউটপুট দেখাবো। ধরো চলো এখন কি, ধরো আমি যে দুইটা সংখ্যা নিব, দুইটা সংখ্যা ধরলাম আমি ফ্লোট ডেটা টাইপে নিব। তাহলে এখন এই যে ফাংশনের রিটার্ন টাইপ বা হচ্ছে তুমি যে ফাংশন যে আউটপুটটা তোমাকে দিবে, এই যে ফাংশন যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা কোন টাইপে হবে, সে আউটপুটটা হবে তোমার হচ্ছে ধরো ফ্লোটিং ডেটা টাইপে। তাহলে আমি দুটো ফ্লোটিং সংখ্যা নিচ্ছি, ধরো সংখ্যা দুটো নিচ্ছি হচ্ছে 7.5 আর ধরো 5.7, এরকম কিছু একটা সংখ্যা নিচ্ছি। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম কি বি। আচ্ছা, তাহলে ফ্লোট ধরো হচ্ছে ফাংশনের নাম দিলাম হচ্ছে সামেশন দিলাম, ফাংশনের নাম দিলাম সামেশন। এই ভিতরে এখন দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, ফার্স্ট ব্র্যাকেট অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতে যেত, যে এই ভিতরে কোনো কিছু ইনপুট যাবে কিনা, এই ফাংশনটা কোনো কিছু ইনপুট নিবে কিনা। এই ফাংশনটা কি কোনো কিছু ইনপুট এখন নিবে, কজ এখানে দুটো নাম্বার যোগ করতে হবে না। সো তোমার এই ইনপুটে কি আসবে জানো, ইন্ট কেমনে, আমি তো ফ্লোট নিছি, সরি ইন্ট না তো ফ্লোট এ ফ্লোট বি। আচ্ছা, তাহলে এই যে লাস্টের সমীকরণ হবে না, হ্যাঁ ফ্লোট বি। এখন তুমি কি করবা ভিতরে, তুমি ভিতরে যেটা করবা এই দেখো, আচ্ছা আমি এখানে ভুল করছি, এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে, হ্যাঁ আমি শেষ করছি কিন্তু স্টার্টিং দিছিলাম না। হ্যাঁ চলো এখন আসো, তাহলে এখন কিন্তু তোমার হবে এখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ তুমি এখন কি করবা, তুমি ভিতরে কি দুটো যোগ করবা, তাই তো? যে রিটার্ন সাম, ধরো সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি রিটার্ন সাম। বুঝতে পারছো যে তুমি যখন এরকম একটা ফাংশন তৈরি করছো তখন এই ফাংশনের কাজটা কি হবে, ফাংশনের কাজটা হবে যে ফ্লোট সামেশন ফ্লোট এ ফ্লোট বি, সাম হচ্ছে এ প্লাস বি আর রিটার্ন সাম, মানে কি এই ফাংশনটা তোমার হচ্ছে এই যে যোগফল যেটা আছে সেটাকে রিটার্ন করবে। ওকে চলো এটাকে একটু প্রপারলি বুঝি যে এটা কিরকম কাজ করবে। ধরো একটা তুমি একটা নিলা, একটা প্রোগ্রাম নিলা, সেই প্রোগ্রামটা এভাবে তুমি স্টার্ট করে তুমি প্রথমে দুটো নাম্বার নিয়ে নিলা, যে ইন্ট এন আর ইন্ট এস, এই দুটোই হচ্ছে দুটো নাম্বার। ধরো ইন্ট না নিয়ে ফ্লোট নিই, তুমি যেরকম ডেটা টাইপ থাকবে তুমি সেরকম করে ফাংশন বানাবা। এখন তুমি ফাংশনটা নিয়ে আসলে যে সামেশন এন এস, এইটা যখন তুমি কল করলা না, তার প্রিন্ট এস ইজ ইকুয়াল টু সামেশন এন এস, তাহলে প্রিন্ট এস তো হয় না, প্রিন্ট এফ %d এস রিটার্ন 0। হ্যাঁ আচ্ছা এস দেওয়া যাবে না এখানে, ধরো এখানে দিলাম অন্য কিছু, জে দিয়ে দিলাম, জে মানে যোগফল, ঠিক আছে? তার মানে এখানে তোমার আরেকটা ভ্যারিয়েবল তোমার নিয়ে নিতে হবে, সেটা হবে তোমার হচ্ছে জে। এখন দেখো তাহলে জে মানে কি, জে মানে তোমার হচ্ছে যোগফল।
মানে তুমি কি এই যে n এ যে দুইটা নাম্বার নিছিলা এই ফাংশন তুমি আগে থেকে ফাংশন বানায় রাখছো না যে দুইটা নাম্বারের যোগফল করে তোমার ফাংশন বানানো আছে, তুমি জাস্ট কি করবা ওই ফাংশনটা কল করবা আর ভিতরে ওই দুইটা নাম্বারকে দিয়ে দিবা, তারপর লাস্টে সেমিকোলন দিবা। কল করার সময় কি তোমার সেমিকোলন দেওয়া লাগে, সেমিকোলন দেওয়া হয় তুমি ওই যোগফলটা কোথায় রাখতেছো, তুমি যোগফলটা এই যে ভ্যারিয়েবলের ভিতরে রাখতেছো। তো তুমি কি পরে যে ভ্যারিয়েবলটাকে তুমি যদি প্রিন্ট করতে যাও, তুমি পরে যদি যে ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করো তাহলে কি তুমি এই দুটো নাম্বারের যোগফলটা পেয়ে যাবা। বুঝতে পারছো? এভাবে কি নিজে থেকে ফাংশন বানানো যেত। ফাংশন বানানো কিন্তু তোমাদের ফাংশন বানানো থেকে আসলে তোমাদের অত বেশি আসে না। তোমাদের কি কি দেখতে হবে বুঝো, যে ফাংশনের যে নেম থাকে, ফাংশন নেম, আচ্ছা এর ভিতরে থাকবে তোমার যদি কোনো ইনপুট যায় তাহলে সেটা ইনপুট, কি হচ্ছে ওখানে, আচ্ছা সরি, হ্যাঁ তাহলে ইনপুট, ফাংশন নেম ইনপুট, তারপরে তোমার হচ্ছে ফাংশন যে রিটার্ন টাইপটা ছিল টাইপ, পরে কোনো সেমিকোলন আছে, সেমিকোলন নাই, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তোমার হচ্ছে ভিতরে যে ওয়ার্কটা করতে হবে তোমাকে সেই ওয়ার্কটা, আর হচ্ছে রিটার্ন, যদি ওয়ার্কটা রিটার্ন করে কোনো একটা যোগফল টোগফল রিটার্ন করে সেটা, তারপর রিটার্ন তোমার ধরো হচ্ছে কিছু একটা, অ্যান্ড তোমার শেষ। এটা তোমার হচ্ছে একটা ফাংশন বানানোর উপায়। তুমি যখন ফাংশনটা কল করবা তুমি জাস্ট হচ্ছে ওই ফাংশনটা ফাংশন নেম ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইনপুট দিলে ইনপুট যাবে তোমার হচ্ছে, তারপর তুমি সেমিকোলন দিতে পারো। তোমার এটা হচ্ছে তোমার কল করার নিয়ম, এটা হচ্ছে তোমার বানানোর নিয়ম। বুঝতে পারছো? এরকম বানায় তোমাকে এতটুকু দেখাই দিলাম, বানানোটা খুব একটা বেশি আসে না একদমই, ঠিক আছে? সো তাও তোমাদের জেনে রাখার জন্য একটু প্র্যাকটিস করবা ফাংশন বানানো নিয়ে, সমস্যা গেছে হবে না ইনশাল্লাহ। আচ্ছা এখন আসি চলো অ্যারে। তোমরা চলক শিখছো না, ধরো আমি তোমাদেরকে ভ্যারিয়েবল বা চলক শিখাইছি না, ভ্যারিয়েবলে কি হয়, ভ্যারিয়েবল বা চলকে কি হয়, তোমার একটা বক্স আছে বা তোমাকে কোনো একটা জায়গা আছে, ধরো এই জায়গাটার নাম হচ্ছে এক্স, তুমি এই এক্স এর ভিতরে কি কোনো একটা ভ্যালুর মান রাখো, তাই তো? তার মানে এক্স সমান 5 মানে কি তুমি এই বক্সের ভিতরে তুমি 5 এর একটা মান রাখছো, তাই তো? তুমি একটা ভ্যারিয়েবলের ভিতরে কয়টা মান রাখতে পারো? তুমি একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা মান রাখতে পারো, তাই তো? সো তুমি একটা ভ্যারিয়েবলের ভিতরে তুমি একটা মান রাখছো, এক্স সমান 5, ওটা গেল, ওকে? আচ্ছা এখন যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে তোমাদের অ্যারেটা কি, অ্যারেটা ভ্যারিয়েবলের মতো একটা জিনিস, কিন্তু অ্যারেটার ভিতরে একটা মাত্র ঘর না, অ্যারেটার ভিতরে তোমার মাল্টিপল ঘর আছে, 1 2 3 ধরো 4 5 6, তাহলে এই যে একটা অ্যারে, এই অ্যারের ভিতরে কয়টা ঘর, এই অ্যারেটার ভিতরে তোমার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর, ওকে? তো এখন কি তুমি 6টা ঘরে 6টা না মান রাখতে পারবা, ধরো 0 1 5 6 7 হচ্ছে 2, মানে কি তোমার ওই ভ্যারিয়েবলতে কাজ করতেছে, কিন্তু একটা অ্যারে মানে কি একটা অ্যারেতে তোমার একটা অ্যারের ভিতরে তুমি চাইলে মাল্টিপল হচ্ছে ঘর পাচ্ছ, মাল্টিপল ডাটা তুমি রাখতে পারতেছো। অ্যারের ভিতরে তোমার সেম টাইপের ডাটা রাখতে হয়, মানে ধরো এই যে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কোন ডাটা টাইপের এটা তোমাকে লিখে নিতে হয় না প্রথমে, যে ইন্ট এক্স, তার মানে কি এক্স এর ভিতরে আমি ইন্টিজার ডাটা ভ্যালু রাখতে পারবো, অথবা ফ্লোট এক্স এটার ভিতরে মানে কি যে আমি এক্স এর ভিতরে দশমিক ডাটা রাখতে পারবো, তাই তো? এখানে তোমার অ্যারের ভিতরেও তোমার এরকম বলে দিতে হয়, অ্যারের ভিতরে যে তুমি যেগুলো রাখবা সবগুলো সেম টাইপের হবে, হয় সবগুলো ইন্ট হবে অথবা সবগুলো ফ্লোট হবে। বুঝতে পারছো? মানে একটা ফ্লোট একটা হচ্ছে আবার দশমিক এরকম আসলে হবে না, প্রত্যেকটা হয়তো বা ইন্ট হবে, প্রত্যেকটা হয়তো বা ফ্লোট হবে, অথবা প্রত্যেকটা হয়তো বা ক্যারেক্টার হবে। বুঝতে পারতেছো? আচ্ছা এখন অ্যারে কল করার নিয়মটা কি? অ্যারে কল করার নিয়ম হচ্ছে তোমার ধরো আমি একটা ইন্টিজার অ্যারে বানাবো, এই অ্যারের ভিতরে তোমার ঘর হবে হচ্ছে ইন্ট, ধরো অ্যারের নাম দিলাম হচ্ছে ইন্ট, ধরো এসওই, ইন্ট এসওই, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেটে তুমি অ্যারেটা কয়টা ঘরে বানাবা তুমি সেটাকে লিখে ফেলবা, ওকে? ধরো তুমি অ্যারেটা লিখলে হচ্ছে লেটস সে 5 ঘরের, ঠিক আছে? কি হলো, হ্যাঁ ইন্ট এসওই 5, এটা মানে কি জানো, যে অ্যারেটা তোমার 5টা ঘরের হবে, ওকে? ধরো এই যে ইন্ট এসওই 5, না অ্যারেটা 6টা ঘরের হবে, সবসময় শুরু হয় কয় থেকে 0 থেকে। এইটা মানে কি এই যে ইন্ট এসওই 5, এইটা দিয়ে তুমি কি অ্যারেটা ডিফাইন করলা বা অ্যারেটা তুমি কল করলা। এখন এই যে এটা বলার পর তোমার হচ্ছে এমন একটা অ্যারে তৈরি হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? এখানে কি হচ্ছে বারবার, আচ্ছা যাই হোক, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা তোমার একটা অ্যারে তৈরি হয়ে গেছে, এই অ্যারেটার নাম হচ্ছে এসওই, এই অ্যারেটা 5টা ঘরে তুমি হচ্ছে জিনিসপাতি রাখতে পারবে, ওকে? আচ্ছা এখন তোমার এই প্রত্যেকটা ঘরে আবার আলাদা করে ঠিকানা আছে, ধরো এইটা হচ্ছে এসওই 1, সরি এসওই 0, এটা হচ্ছে তোমার এসওই 1, এটা হচ্ছে এসওই 2, এটা হচ্ছে এসওই 3,
এটা হচ্ছে SOE 4, বুঝতে পারছো? তারপর আমরা কি বলছি যে SOE আমরা কি অ্যারেটা 5 পর্যন্ত নির্ণয় করছি, মানে এটা কি হবে SOE 5। ওকে, বুঝতে পারছো? তার মানে কি তুমি যখন এই যে SOE 5 বলে দিচ্ছ তখন তোমার কি এরকম একটা অ্যারে তৈরি হয়ে যাচ্ছে যেটার নাম SOE, আর প্রত্যেকটার কি এক একটা করে তোমার হচ্ছে ইন্ডেক্স আছে, তাই তো? প্রত্যেকটা ঘরের এক একটা করে কি ঠিকানা আছে। ওকে, আচ্ছা, তো তোমার হচ্ছে এবার আসি, দাঁড়াও একটু ওয়েট, কটা বাজে? 12:51। আচ্ছা, একটা জিনিসই চেক ব্যাক আসলাম। ওকে, তো এখন এখানে জাস্ট একটা জিনিস যেটা চেক করতেছিলাম সেটাই আসলে এটাকে সলভ করে রাখি, যে এই লাস্টে ঘটার দরকার নেই। কেন বলতেছি, তুমি যখন S সমান সমান এই যে 5, ঠিক আছে, তুমি যখন একটা অ্যারে বানাইছো যেটা 5টা ঘর আছে, এই যে এই 5 মানে হচ্ছে তোমার 5টা ঘর আছে। ওকে, আমি এটা প্রথমে ভুল বলছিলাম, যে এই যে ইন্ট SOE 5 এটা মানে তোমার অ্যারেতে 5টা ঘর আছে, এন্ড এই 5টা ঘর মানে তোমার এই যে প্রত্যেকটা নাম ঘরের তোমার হচ্ছে আলাদা করে ইন্ডেক্স আছে। প্রথমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে কি 4। ওকে, এন্ড তাহলে কি এই যে তুমি যেটা অ্যারেটা বানাচ্ছ এর ভিতরে যে নাম্বারটা দিচ্ছ তোমার অ্যারেটা সে কটা ঘর থাকতেছে, আর তুমি কি প্রত্যেকটা ঘরের ঠিকানা শুরু হচ্ছে 0 থেকে। তার মানে তোমার এই যে SOE 5 ঘরের কোনো ঠিকানা, তোমার একটা 5, ধরো তুমি 5টা ঘরের একটা অ্যারে বানাইছো, সো ওখানে কখনো 5 নাম্বার ঠিকানার কোনো ঘর থাকবে না, ওখানে সবসময় 5-এর থেকে 1 মাইনাস অথবা 4 নাম্বার ঘর পর্যন্ত ঠিকানা থাকবে। ওকে, সবাই বুঝতে পারছো? এখানে অত বেশি কনফিউশন হওয়া উচিত না। সো চলো, তাহলে এখন তুমি বুঝলা কিভাবে একটা অ্যারে কল করতে হবে, আর অ্যারের ভিতরে যে তুমি ডাটা রাখলা, তুমি ডাটাটা কিভাবে অ্যাক্সেস করবা? তুমি ডাটাটাকে অ্যাক্সেস করবা, ধরো হচ্ছে SOE 1 এরকম লিখলে তোমার এই যে প্রথম ঘরে যে ডাটাটা আছে সেটা তুমি নিয়ে চলে আসবা। ওকে, চলো একটা জিনিস সলভ করি তোমাদের, যে ধরো একটা ডেটা যে তুমি রাখলা, তুমি এখন ধরো তোমার কাছে 10টা নাম্বার দিয়ে দিলাম, যে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তোমার কাছে 10টা নাম্বার দিয়ে দিলাম। এখন তুমি 10টা নাম্বার থেকে কিভাবে একটা অ্যারেতে তুমি ইনপুট নিবা এটা তোমাকে আগে প্রথমে বুঝতে হবে। চলো একদম বেসিক থেকে শুরু করি, যে ইনক্লুড stdio.h এটাতে স্টার্ট হবে, তারপর কি তোমার ইন্ট মেইন ফাংশন এটাতে স্টার্ট করে ফেললাম। এখন ধরো তুমি প্রথমে ইন্ট হচ্ছে ওই অ্যারেটা ডিফাইন করলা, যে অ্যারেটার নাম কি দিলাম, ধরো SOE দিলাম, SOE। এখন আমার নাম্বার আছে কয়টা? 10টা, তার মানে আমি এখানে কয়টা ঘরের অ্যারে তৈরি করব? 10 ঘরের। ওকে, আচ্ছা, এখন কি আমি যখন ইনপুট নিব তখন আমাকে আসলে ওই ফরের ভিতর দিয়ে মানে লুপের ভিতরে ইনপুট নিতে হবে, কারণ কি আমি প্রথম ঘরের জন্য প্রথমে ইনপুট নিব, দ্বিতীয় ঘরের জন্য তারপরে ইনপুট নিব, এরকম করে একটা লুপের ভিতরে আমি ইজিলি ইনপুটটা নিয়ে নিব। তাহলে ফর I ইজ ইকুয়াল টু কত থেকে স্টার্ট হবে, ইন্ডেক্সটা কত থেকে স্টার্ট হয়, ধরো এইটার জন্য আমি একটা ঘর বানাবো, আমার 10টা ডেটা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এইটার ঠিকানাটা কি হবে? 0। এটা ঠিকানাটা কি হবে? 1। এটা ঠিকানা কি হবে? 2। এটা ঠিকানাটা কি হবে? 3। এটা 4। এটা 5। এটা 6। এটা 7। এটা 8 এন্ড এটা কত? এটা হবে হচ্ছে 9। বুঝতে পারছো? তো দেখো, তো আই আমি কত থেকে স্টার্ট করবো? এই যে 0, কজ কি প্রথমে 0 ঘরে আমি ইনপুটটা রাখবো, তারপর হচ্ছে কি করব, I ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করব। তার মানে এখানে কি আমার একটা ইন্ট I ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আচ্ছা, তা I এর মান কি হবে? I এর মান আমি কত পর্যন্ত চালাবো? আমি হচ্ছে এই যে 10 আছে না, এই 10 এর আগ পর্যন্ত চালাবো। তো হচ্ছে I লেস দ্যান ইকুয়াল 10, আর হচ্ছে তোমার I কত করে বাড়াবো? I প্লাস প্লাস করে বাড়াবো, ইকুয়াল হবে না, লেস দ্যান 10, কজ কি এই 10 নাম্বার ঘরে কোনো ঠিকানা নাই। আচ্ছা, এবার কি করবো? এখানে আমি জাস্ট ইনপুট নিব, যে scanf %d এন্ড হচ্ছে SOE I। এরকম কি দেখো, SOE I মানে কি, প্রথমে I কত? 0। তো এই যে 0, এই যে চলকটা বা এই যে ঘরটা আছে, এই ঘরে যে এই ইনপুটটা রাখবে, তারপর যখন এই লুপটা আরেকবার ঘুরবে তখন কি এই ঘরে যায় রাখবে, তারপর কি এই ঘরে যায় রাখবে। ওকে,
বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটা করার পর আমাদের কাজ কি? এটা করার পর আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। আমাদের যখন এটা লুপটা শেষ হয়ে যাবে তখন লুপ থেকে কি বেরিয়ে যাবে। এখন আমাদের বলছে কি, এই প্রবলেমটা এখন দেখো, এই প্রবলেমটা কি বলছে যে আমরা যখন শিখলাম যে কিভাবে একটা অ্যারেতে ইনপুট নিয়ে সংখ্যাগুলো রাখবো, এখন আমাদের এই প্রোগ্রামটা বলছে যে এর একটা সমস্যা দিয়ে দিচ্ছে। এই সমস্যাটা আসলে তোমাদের বোর্ডে আসতে পারে, অ্যারে থেকে যদি কিছু একটা প্রবলেম আসে, এরকম টাইপের একটা প্রবলেমই আসবে যে 10এর সংখ্যা তুমি যে ইনপুট নিছো, তুমি এই ইনপুটটা আসলে মানে 10এর সংখ্যার ভিতরে কোনটা সবচেয়ে বড় সংখ্যা এটা তুমি কিভাবে বুঝবা? এটা তোমাকে বুঝতে হবে, তাই না? সো এটা বোঝার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে যে ম্যাক্স। তার মানে কি, ধরো ইন্ট ম্যাক্স একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এই ভ্যারিয়েবলের ভিতরে আমি হচ্ছে প্রথমে রাখলাম হচ্ছে তোমার ধরো ম্যাক্সের ভিতরে প্রথমে হচ্ছে 0 রাখলাম, ঠিক আছে? এখন চলো এই সেম কাজটা আরেকবার হচ্ছে করতে হবে শুরু থেকে। হ্যাঁ, আসো হচ্ছে পুরোটা মুছে ফেলাই। হ্যাঁ, আসো, আমাদের ওইটুক তো আছে আগে থেকে, তাই না? সো ওইটুক নিয়ে সমস্যা নাই। এখন আমি প্রথমে যে ম্যাক্স ধরে নিছি, দেখো এই যে ম্যাক্স মানে আমি প্রথমে কত ধরে নিয়েছি 0। এখন আমি ফরে আসবো, আবার একটা ফর লুপ চালাবো। ফর হচ্ছে আই সমান সমান 0 থেকে স্টার্ট হবে, আয়ের মান হচ্ছে তোমার এন এর আগ পর্যন্ত চলবে, এন্ড আয়ের মান এক এক করে বাড়বে। এখানে এসে তোমার প্রথমে কি হবে, আমি দেখব যে এই যে আই আসতেছে, ইফ ম্যাক্স ইজ গ্রেটার দেন ইফ আই ইজ গ্রেটার দেন ম্যাক্স, ইফ আই ইজ গ্রেটার দেন ম্যাক্স, যদি আই ম্যাক্সের থেকে বড় হয় তখন আমি ওটাকে চেঞ্জ করে ফেলবো। কি লিখবো হচ্ছে ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আচ্ছা, আই তো কখনো ম্যাক্সের থেকে বড় হবে না, আই এর যে ভ্যালুটা থাকবে সেটা বড় হবে। তাহলে এখানে কি হবে, এসওই আই মানে ওই যে ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, আমরা এই লুপটাতে কি ওই ইন্ডেক্সের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতেছি, ইজ গ্রেটার দেন ম্যাক্স। তাহলে হচ্ছে ম্যাক্স ইজ ইকুয়াল টু এসওই ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। অ্যান্ড এটা করে কি করব, ব্রেক করে ফেলবো। এটা যদি কখনো সত্য ব্রেক করার দরকার নেই, তাহলে এটা চলতে থাকবে, এটা চলে চলে তোমার লুপটা শেষ হবে। এখন আমি লাস্টে এসে তোমার হচ্ছে ওই যে প্রিন্ট এফ করে দেবো। তাহলে এই লুপটা শেষ হলো, প্রিন্ট এফ হচ্ছে %d ম্যাক্স রিটার্ন 0। কি করছি আমি একটু বুঝো, যে আমি হচ্ছে এই যে তোমার প্রত্যেকটা যে মানে বক্সে যে আমি ভ্যালুগুলো রাখছি, ধরো এখানে 1 রাখছি, এখানে 2 রাখছি, এখানে 3 রাখছি, এখানে 4 রাখছি, এখানে 5 রাখছি, 6 7 8 9 10, ঠিক আছে? আমি এই ভ্যালুগুলো রাখছি কিভাবে রাখছি, এই যে ফর লুপের মাধ্যমে আমি ইনপুট নিয়ে আমি প্রত্যেকটা ঘরে ঘরে ভ্যালুগুলো রাখছি। ভ্যালুগুলো রাখার পর আমাকে বলছি যে সবচেয়ে বড় সংখ্যাটা নির্ণয় করো। তার বড় সংখ্যাটা নির্ণয় করার জন্য আমি একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি ম্যাক্স, আর ম্যাক্সের ভিতরে প্রথমে যখন কিছু নাই তখন মানটা ধরে নিচ্ছি কত, 0। এবার আমি আরেকটা লুপে গেছি, লুপে গিয়ে আবার ওই প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করার জন্য আমি আরেকটা ফর লুপ নিচ্ছি যেখানে 0 থেকে স্টার্ট করছি আর এন এর আগ পর্যন্ত চলছি। আচ্ছা এন মানে কি, এন না, এটা হচ্ছে তোমার 10-এর আগ পর্যন্ত চলছি, আর প্রতিবারে কি এক এক করে হচ্ছে তোমার মান বাড়াইছি। এখন আমি দেখবো এই যে ধরো এই যে প্রথমে যখন এসওই 0 মানে এই যে এই ঘরটা, এই যে এই 1 এর মানটা কি ম্যাক্সের থেকে বড় কিনা, যদি হয় তাহলে ম্যাক্সের ভিতর ওই 1 রেখে দিব 0-র বদলে। হ্যাঁ সত্যি হবে। একদম লাস্টে যে কি, যে এসওই 9 যখন আসবে তখন কি 10 হবে। 10 কি ম্যাক্সের থেকে বড় হবে? হ্যাঁ হবে। তখন কি ম্যাক্সের ভিতর 10 রয়ে যাবে। তাহলে এই যে ম্যাক্স যখন প্রিন্ট করবো আমি, তখন আমি আউটপুটটা কত পাবো, আউটপুটটা পাবো 10, যেটা ছিল কোথায়, যেটা ছিল এসওই 9 ইন্ডেক্স। ওকে, সো এরকম করে আমরা 10টা নাম্বারকে ইনপুট নিয়ে সেই নাম্বারের ভিতরে সবচেয়ে বড় নাম্বারটাকে এভাবে বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? একটু কমপ্লিকেটেড জিনিস, একটু বিরক্তিকর জিনিস। তোমাদের যাদের প্রিপারেশনটা খুবই ভালো, কনফিডেন্ট এই অধ্যায় নিয়ে, তাদেরকে আমি অবশ্যই বলবো যে ভালো মতো করে ফেলো। ওকে, আচ্ছা, তো এখানে তোমাদের সলিউশনগুলো গেল। এটা আছে 3D আর 2D আরে, 2D আরে কিছুই না। 2D আরে তোমার হচ্ছে একটা ম্যাট্রিক্সের মতো, যারা ম্যাট্রিক্স করছো সায়েন্সে যদি কেউ অ্যাকচুয়ালি দেখে থাকো, আই গেস অনেকে দেখতেছো না, তো টেবিলের মতো, ঠিক আছে? আমরা হচ্ছে অলরেডি টেবিল করছি না, এইচ টেবিলে, সে টেবিলের মতো, যে এদিকে হচ্ছে রো আছে, এদিকে এগুলো কি রো আর এগুলো কি কলাম, তাই তো? আচ্ছা, ধরো এই যে 2D অ্যারেটা আছে, এটা আমাদেরকে নির্ণয় করার জন্য ধরো এটা একটা এসওই অ্যারে, এটা একটা 2D অ্যারে। ওই আগেরটা কত ছিল, আগেরটা শুধু লম্বালম্বি ঘর ছিল, তাই তো, 1টা 2টা 3টা। এখন কি এটার নিচেও ঘর আছে, রাইট? আচ্ছা, এবার ইন্ট ধরো এসওই, তুমি প্রথমে দিবা যে কয়টা রো নাম্বার আছে, কয়টা রো আছে এখানে, 1টা 2টা, তার মানে ফার্স্ট ব্র্যাকেট 2, কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা, তার মানে আবার একটা থার্ড ব্র্যাকেট 3। এইটা তুমি লিখে দিবা, তাই তোমার এই রোটা ক্রিয়েট হয়ে যাবে। আর তুমি যখন হচ্ছে ধরো এই রো এর ভিতর যে কোনো একটা ঘরকে তুমি হচ্ছে অ্যাক্সেস করার চেষ্টা করবা, তখন তুমি দিবা ধরো এই ঘরটা, এই ঘরটা কত, এটা হচ্ছে 0 কলাম রো 1, তারপরে তুমি লিখবা কত, এসওই
1 0। বুঝতে পারছো? শিওর? এটা করলে তুমি হচ্ছে এই যে কলামের ভিতরে যে মানটা চলে আসবে, ধরো এটা তুমি যখন বের করবা, ধরো এটা প্রিন্ট করলা যে printf হচ্ছে এটা কি টাইপের, এটা ইন্টিজার ডেটা টাইপের। সো %d কোথা থেকে প্রিন্ট করবা, তুমি প্রিন্ট করবা হচ্ছে SOE হচ্ছে এই যে এই ঘরটা প্রিন্ট করবা, তার মানে কত 1 0। এখানে তোমার আউটপুটটা কত হবে জানো? আউটপুটটা হবে তোমার 3, কারণ তোমার এখানে ছিল 3। বুঝতে পারছো সবাই? সো আই গেস এটা বুঝতে পারছো। 2D অ্যারেটা হচ্ছে কিছুই না, 1D অ্যারের মতোই, জাস্ট এখানে দুইটা টেবিলের মতো। আর এখানে কি ছিল? এখানে ছিল একটা এক লাইনের টেবিল, মানে একটা রো জাস্ট, তাই তো? আর ওখানে কি অনেকগুলো রো আছে, মাল্টিপল রো হইতে পারে। এভাবে কল করতে হয়। কলের ক্ষেত্রে কি শুরুতে একটা ডাটা টাইপ থাকে, এমনিতে তোমার ডাটা যখন তুমি জাস্ট দেখতে চাও তখন কিন্তু তোমার ওরকম কোনো শুরুতে কোনো ইন্ট লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র SOE বা ওইটা লিখলে হয়ে যাবে। আর কি যখন ডিক্লেয়ার করতে হয়, যখন তোমার অ্যারেটা বানাইতে হয়, তখন কি যে কয়টা আছে সে কয়টা নাম্বার দিতে হয়। আর যখন তুমি ইন্ডেক্স বা যখন তুমি ভ্যালুগুলো ডাটা গ্র্যাপ করতে চাবা, তখন কি তোমার শুরু হবে কত 0 থেকে। কিন্তু নর্মালি যখন তুমি দিবা, ধরো যে কলাম কিন্তু 3 দিছি, তার মানে কি 3টা কলাম যেহেতু আছে, সো আমি 3 দিছি। বুঝতে পারছো? আচ্ছা, স্ট্রিং কিছুই না। স্ট্রিং হচ্ছে ধরো তোমার এখানে আমি একটা ইনপুট দিলাম স্ট্রিং, আমি এখানে লিখে দিলাম যে SOE ইজ জোস। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে এরকম ক্যারেক্টারের একটা মানে তোমার সংবলিত মানে অবস্থা। ধরো এখানে কি কি আছে, এখানে এস একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এখানে স্পেস আছে, স্পেস একটা ক্যারেক্টার, এরকম অনেকগুলো স্পেস মানে এরকম অনেকগুলো ক্যারেক্টারের সমাহার যদি তুমি একসাথে একটা কোনো একটা ভ্যারিয়েবল রাখতে চাও, সেটাকে তখন তুমি স্ট্রিং এর ভিতর রাখো, স্ট্রিং হিসাবে রাখো। ওকে, অনেক সময় তোমার এখানে স্ট্রিং এর একটা ভ্যালু দিয়ে দেওয়া যায়, যে স্ট্রিং এর লাইন মানে কতগুলো স্ট্রিং থাকবে, বা একটা স্ট্রিং এ তোমার কয়টা ক্যারেক্টার থাকবে। তো ধরো এরকম করে তুমি ভ্যারিয়েবলটা যখন দাও, তখন তুমি এখানে 50টা ক্যারেক্টারের বেশি স্ট্রিং তুমি এখানে ইনপুট দিতে পারবা না। আবার তুমি চাইলে হচ্ছে ভ্যারিয়েবল বাদেও দিতে পারো। ইন দ্যাট কেস তুমি যতগুলো চাও তুমি ততগুলো লিখে ইনপুট দিবা, এই ভ্যারিয়েবলটা থাকবে। পরে তুমি হচ্ছে strlen এই ফাংশন ব্যবহার করে এই স্ট্রিংটা হচ্ছে কয়টা ক্যারেক্টার আছে সেটা তুমি বের করতে পারবে। ওকে, সো স্ট্রিং নিয়ে অত বেশি আলোচনার দরকার নেই। তুমি মনে রাখো যে স্ট্রিং হিসাবে তোমার হচ্ছে বিভিন্ন সেন্টেন্স বা ক্যারেক্টারের সমাহারকে তোমার হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়। ওকে, আচ্ছা, এখন আসি যত যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে তোমার হচ্ছে অ্যারে ও চলক এক নয় এরকম একটা ব্যাখ্যা করতে বলছে। এটা কিভাবে তুমি করবা? অ্যারে কি? অ্যারে হচ্ছে অনেকগুলো চলক বা অনেকগুলো তোমার একই টাইপের অনেকগুলো ডেটা যখন রাখা হয় একসাথে, তখন সেটাকে বলে অ্যারে। আর চলকে কি? চলক হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল বা একটা হচ্ছে ডাটা রাখা যায়, তাই তো? তুমি বলবা ফাংশন কি? ফাংশন হচ্ছে তোমার ওই যে প্রি ডিফাইন ফাংশন হতে পারে, আবার ইউজার ডিফাইন ফাংশন হতে পারে। প্রি ডিফাইন ফাংশনে তোমার হচ্ছে লাইব্রেরিগুলো ব্যবহার করে তোমার হচ্ছে আগে থেকে বানায় রাখা ফাংশন দিয়ে কোনো কাজ করা হয় প্রোগ্রামের ভিতরে। আর তোমার ইউজার ডিফাইন ফাংশনে কি? নিজে থেকে কোনো একটা ফাংশন বানায়, তারপর তোমার হচ্ছে প্রোগ্রামের ভিতরে কোনো কাজ করা হয়, তাই তো? ফাংশন, অ্যারে এগুলো কিন্তু তোমাদের মেইন প্রশ্নের চাইতে অবশ্যই বেশি আসবে হচ্ছে ক খ তে অথবা MCQ-তে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। ওকে, আচ্ছা, তারপর ইন্ট মার্ক 3 4 এটা মানে কি? এটা মানে এমন একটা হচ্ছে তোমার অ্যারে বানানো হয়েছে যেখানে তোমার হচ্ছে 3টা রো আছে, 4টা কলাম আছে। বুঝতে পারছো? আর এখানে কি কোন টাইপের ডেটা টাইপ রাখা হয়েছে? ইন্টিজার টাইপের ডেটা টাইপ রাখা হয়েছে। আর এই যে মার্ক মানে কি? এই অ্যারেটার নাম দেওয়া হয়েছে মার্ক। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, লোকাল ও গ্লোবাল ভ্যারিয়েবল এক নয়, এটা ব্যাখ্যা করো। ধরো এই যে ফাংশন আমরা কোথায় করছিলাম? ফাংশন, এই দেখো ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল ব্যবহার করছি না? কি ভ্যারিয়েবল ব্যবহার করছি? সাম। আর এটা কোথায় যে প্রয়োগ করলাম হচ্ছে তোমার এই যে প্রোগ্রামের ভিতরে একটা ভ্যারিয়েবল ব্যবহার করছি না? এই যে ধরো যে এটা কি এই ফাংশনের বাইরে, ধরো এই ফাংশনের ভিতরে কি ওই ভ্যারিয়েবলটা ইউজ করছি না? এই যেটা হচ্ছে তোমার একটা লোকাল ভ্যারিয়েবল, সরি গ্লোবাল ভ্যারিয়েবল। যেটা কি? যেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। আর এই যে ফাংশনের ভিতরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে তোমার লোকাল ভ্যারিয়েবল। তাহলে ফাংশনের বাইরে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করে সেটাকে গ্লোবাল ভ্যারিয়েবল বলে। ফাংশনের ভিতরে কোনো ভ্যারিয়েবল ইউজ করে সেটাকে গ্লোবাল ভ্যারিয়েবল বলে, লোকাল ভ্যারিয়েবল বলে। আর হচ্ছে বাইরে কোনো ভ্যারিয়েবল ইউজ করে সেটাকে গ্লোবাল ভ্যারিয়েবল বলে। ওকে, আচ্ছা, তাহলে চলো এখানেও লিখে রাখি। তাহলে হচ্ছে লোকাল হচ্ছে ফাংশনের ভিতরে, আর এই গ্লোবালটা কি? ফাংশনের বাইরে। গ্লোবাল ভ্যারিয়েবলকে তুমি হচ্ছে একটা প্রোগ্রামের সব জায়গায় ইউজ করতে পারবা, প্রোগ্রামের সব জায়গায়
ব্যবহার উপযোগী। কিন্তু এই যে লোকাল ভ্যারিয়েবল যেটা থাকে এটা ফাংশনের বাইরে ব্যবহার উপযোগী না, ফাংশনের বাইরে ব্যবহার উপযোগী না। বুঝতে পারছো? আচ্ছা, আই হোপ বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এবার আসলে ধরো কিছু দুইটা মাত্র এমসিকিউ আছে, দুইটা মাত্র এমসিকিউ আমরা সলভ করি যে একই ধরনের ডেটা সংরক্ষণ করতে পারে কোনটি? অ্যারে, তাই তো? ডেটা সংরক্ষণ এখানে সাথে অ্যারেই করে। আর এই যে দুইটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন ধরনের লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? এটা হচ্ছে strcmp, যে কম্পেয়ার বলা যায় না, ইংরেজি তুলনা মানে কি? কম্পেয়ার। সো এই যে স্ট্রিং এর পর যে সিএমপি আছে এটা দিয়ে কম্পেয়ার বোঝাচ্ছে। সো এই যে strcmp তে তোমার হচ্ছে দুইটা কি হচ্ছে তোমার স্ট্রিং এর মাধ্যমে হচ্ছে তুলনা করা যায়। ওকে, আর এই যে strlen এটা দিয়ে হচ্ছে স্ট্রিং এর দৈর্ঘ্য মাপা হয়, স্ট্রিং এর লেংথ বা কয়টা ক্যারেক্টার আছে এটা মাপা হয়, কয়টা ক্যারেক্টার আছে এটা মাপা হয়। ওকে, বুঝতে পারছো? সো আই হোপ বুঝতে পারছো। এখন আসো আমরা আস্তে আস্তে কিছু প্রোগ্রাম সলভ করবো। সবখানে একদম প্রোগ্রাম হাতে সলভ করে দেবো এরকম না, আমি তোমাদেরকে প্রত্যেকটার অ্যাটলিস্ট লজিকটা বলে যাবো যে কোন লজিক এটা সলভ হবে। ওকে, ধরো এই যে মেশিন ভাষা কি? মেশিন ভাষা কি? মেশিন ভাষা হচ্ছে যে ভাষায় 0 এবং 1 ব্যবহার করে তোমার প্রোগ্রামিং কম্পিউটারকে নির্দেশ করা হয়, তাই তো? সেটা হচ্ছে কি তোমার মেশিন ভাষা। সি হচ্ছে কেস সেনসিটিভ ভাষা, মানে কি সি কি ছোট হাতের লেখার বড় হাতের লেখা কি সেম না, সো তাই তো? সো তুমি যদি হচ্ছে বড় হাতে প্রিন্টএফ লেখো কাজ করবে? কাজ করবে না। তুমি যেরকম করে লিখে তুমি এরকম করো, কাজ করবে না, তোমার অবশ্যই ছোট হাতে লিখতে হবে। আবার বড় হাতে একটা ভ্যারিয়েবল লিখে ছোট হাতে তুমি ভ্যারিয়েবলটাকে কল করলেও কি হবে না। সো এই কারণে সিআরটি প্রোগ্রামে সেনসিটিভ ভাষাটা তুমি বলবা। আচ্ছা, এই যে যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো আর ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষাটি প্রোগ্রাম লেখো। আমি এই যে এখানে তোমাদের লজিকটা লিখে দিচ্ছি। ধরো এখানে কি শুরু হচ্ছে কত থেকে? এন থেকে, তার মানে এখানে আই সমান সমান কত হবে? 9। তোমার বাড়তাছে কত করে? আই হচ্ছে বাড়তাছে, ধরো ফর লুপের ওটা পার্টটা লিখে রাখি যে i = 9, আই বাড়তেছে 3 করে, তার মানে আই বাড়তেছে কত করে? i প্লাস ইকুয়াল টু 3। আর i হচ্ছে কতক্ষণ পর্যন্ত চলবে? i হচ্ছে 90 পর্যন্ত চলবে, তাহলে i <= 90। তাহলে কি এই ভিতরে যায় তুমি হচ্ছে ওই যে জাস্ট যোগটা করে দিবা, তাই তো? যে সাম সাম প্লাস তুমি i 9 স্কয়ার যেহেতু আছে, সো তুমি চাইলে কি i ইনটু i ব্যবহার করতে পারো, অথবা কি পাওয়ার হচ্ছে তুমি পাওয়ার i2 এভাবে ব্যবহার করতে পারো, তাই তো? হাউএভার ডু ইউ ওয়ান্ট, i2 এভাবে ব্যবহার করতে পারো, অথবা হচ্ছে i ইনটু i এভাবে ব্যবহার করতে পারো। ওকে, তো সাম সাম প্লাস i ইনটু i, এটা করে তুমি লাস্টে কি করবা? ওই i এর মান তো বাড়তেছে, তোমার এখানে লুপটা এখানে শেষ। ঠিক আছে, আমি এক্সট্রিম সরি বোর্ডে কোনো একটা গ্লিচের কারণে তোমার এই লেখাগুলো বারবার হয়ে যাচ্ছে, আমি এক্সট্রিম সরি কি কারণে হচ্ছে আমি বুঝতেছি না, সলভ করার চেষ্টা করবো পরের ক্লাস থেকে। ওকে, আচ্ছা এখন আসো আরেকটা লুপ, সেম লুপ। এখানে i কত দিয়ে স্টার্ট হচ্ছে? ফর, ধরো ফর দিয়ে করি। i = তোমার হচ্ছে 90, i কত পর্যন্ত চলতেছে? i এখানে দেখো 20 পর্যন্ত চলতেছে, তাহলে i > 20, আর i কি এখানে কমতেছে 10 করে কমতেছে, তাহলে i - 10। দেখো আমরা যে করছি, আমরা এতক্ষণ পর্যন্ত কমার অত কোনো ম্যাথ দেখি নাই, কিন্তু এটা দেখতে কমতেছে। আর দেখো কমলেও কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু না। এখানে কি ছিল? আগেরটা কি ছিল? আগেরটাই ছিল যে বাড়তেছে, অ্যান্ড তোমার এই যে <= 90 পর্যন্ত সাইন ছিল, এখানে কি i বাড়তেছে, আর এখানে কি হয়েছে? i <= 20, i - 10, মানে কি 20-র আগ পর্যন্ত চলবে। i যতক্ষণ 20 থেকে বড় অথবা 20 সমান ততক্ষণ পর্যন্ত চলবে, আর i কি 10 করে কমবে। তাহলে এখানে তুমি যদি মানে সাম যদি নির্ণয় করতে হয়, সাম প্লাস হচ্ছে তোমার 90 স্কোয়ার, তার মানে কি i ইনটু i, আবার ওইটাই এরকম করলে কি তোমার হচ্ছে তুমি এই যোগফলটা কি বের করে ফেলতে পারবা। অ্যালগরিদমটা লিখবা, তারপর তুমি হচ্ছে সি ভাষা প্রোগ্রামটা লিখবা, আর হচ্ছে কি এই যে 1 নাম্বার সঠিক চলক নয়, কারণ কি শুরুতে নাম্বার থাকতে পারবে না, নাম্বার 1 এরকম হইতে পারে, কিন্তু 1 নাম্বার এটা হবে না, কারণ কি শুরুতে নাম্বার থাকতে পারবে না। কিওয়ার্ড কি? যেসব ওয়ার্ডের হচ্ছে স্পেশাল কোনো কাজ হচ্ছে সি প্রোগ্রামে ডেডিকেটেড করে দেওয়া আছে, সেগুলো কি কিওয়ার্ড, তাই তো? আচ্ছা এখন দেখো একটা জিনিস, এই যে উদ্দীপকের সিরিজটি ইফ এবং গো টু ব্যবহার করে কিভাবে করতে হবে সেটা আমি দেখো তোমাদেরকে ফর লুপ ব্যবহার করে করাই দিচ্ছি, তাই তো? এখন চলো এটা গো টু হিসাব করে করি, এটা একটু বুঝতে হবে। যে ধরো এটা একদম শুরু থেকে স্টার্ট করলাম, যে ইনক্লুড stdio.h, ঠিক আছে?
ইন্ট মেইন, আচ্ছা ইন্ট মেইন, আচ্ছা ইন্ট, এখন তোমার হচ্ছে ধরো কি কি লাগবে, আমার আই লাগবে, একটা হচ্ছে না কিছুই লাগবে না, খালি আই লাগবে। তাহলে ইন্ট আই এস, আই ইজ ইকুয়াল টু তুমি কত দিয়ে স্টার্ট করবা, আই ইজ ইকুয়াল টু তুমি স্টার্ট করবা হচ্ছে 90 দিয়ে, তার মানে আই ইজ ইকুয়াল টু 90, আর হচ্ছে তোমার এস ইজ ইকুয়াল টু কি প্রথমে সবসময় 0 থাকে। আচ্ছা এখন তুমি কি করবা, ধরো গো টু কিছুই না, ধরো এখানে একটা পার্ট নিয়ে নিলা অ্যাগেইন, ঠিক আছে, এটা আলাদা একটা সেকশন ক্রিয়েট করলা অ্যাগেইন, অ্যাগেইন লিখে তুমি একটা সেমি কোলন দিয়ে দিবা, কোলন দিয়ে এবার তুমি ওই যে ইফ লিখবা, ইফ লিখে কি করবা, তুমি শর্তটা চেক করবা, তোমার শর্তটা কি হইতে হবে যে আই সবসময় কি ওই যে আই হচ্ছে 20-এর আগ পর্যন্ত চলবে, তাই তো, তাহলে আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 20, ইফ ইয়েস তাহলে তুমি হচ্ছে কি করবা, এখন যোগগুলো করবা যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, আর হচ্ছে আই এর মান কি তুমি বাড়াবা, আই প্লাস না আই মান তুমি কমাবা, সরি আই মাইনাস ইজ ইকুয়াল টু 10। এখন দেখো লাস্টে এসে তুমি দিয়ে দিবা গো টু অ্যাগেইন, অ্যাগেইনে কি এই গো টু কারণে কি তোমার এই অ্যাগেইনে তুমি একটা আলাদা সেকশন ক্রিয়েট করে রাখছো, এই প্রোগ্রামটা আবার এখান থেকে লাভ মারবে ওই ফ্লো চার্টের মতো, ঠিক আছে, তুমি এখানে লুপ ইউজ করতেছো না, কিন্তু তুমি এই ইফ আর গো টু দিয়ে তুমি একটা লুপ বানাই ফেলতেছো, আবার অ্যাগেইনে যাবে যে চেক করবে যে আই এর মান কমার পর এটা কি সত্য আছে কিনা, যদি সত্য থাকে তখন কি আবার যোগ করবে, বুঝতে পারছো, তখন লাস্টে যে কি যখন এটা সত্য থাকবে না তখন কি অ্যাগেইনে যে আর কোনো কাজ করবে না, তখন বের হয়ে যাবে, তখন তোমার হচ্ছে তুমি তখন দিয়ে দিবা যে হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে পার্সেন্ট ডি এস বা সাম সাম, তো এরকম করে তুমি হচ্ছে তখন ওই যোগফলটা প্রকাশ করে দিবা, তাহলে রিটার্ন রিটার্ন 0, প্রোগ্রাম এখানে শেষ, বুঝতে পারছো, আই হোপ বুঝতে পারছো, তো বেশি সমস্যা হওয়ার কথা না। এই যে তাহলে কি তোমাদের জন্য আমি সাদা করে আলাদা করে রাখি, তোমাদের বিষয়টা হচ্ছে ইফ অ্যাগেইনে, ইফে, আর হচ্ছে এই যে গো টু অ্যাগেইনে, বুঝতে পারছো। আচ্ছা এখন আসি, এটা অনেক সহজ, এটা আমি করাইছি, এটা কি হচ্ছে ওই যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার, এটা আমি প্রথম দিনে ওই যে কি এটাকে একটা লিনিয়ার প্রবলেম, তাই তো, বা সরল প্রবলেম, সো এটা তুমি একটু দেখে নিবা প্রথম ক্লাসটা, এটার জন্য হচ্ছে তোমার জাস্ট হচ্ছে সি ভাষায় কোডটা কিরকম হয় বলে দিই, সি ভাষায় কোডটা একদম এরকমই হবে, মানে এখানে ক্যালকুলেশন সব কিছু দিয়ে দিছে, যে কি সি সমান সমান হচ্ছে 5 ইন্টু এফ মাইনাস 32, এখানে আরেকটা ব্র্যাকেট বাই হচ্ছে 9, এইটাই, তাই তো, এটা করলে তোমার হচ্ছে যে কোনো একটা ফারেনহাইটকে তুমি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারবা, আর অ্যালগরিদম তো তোমার দিয়েই দিছে, তুমি এখানে এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, মানে কি তোমাকে ফ্লোচার্ট দিয়ে দিচ্ছে, তোমার অ্যালগরিদম লেখা কি অনেক ইজি, তাই তো। আর এই যে সি ভাষায় রিটার্ন 0 স্টেটমেন্টটি কেন লেখা হয়, কেন, কারণ প্রোগ্রামে হচ্ছে রিটার্ন 0 দিয়ে বোঝানো হয় যে প্রোগ্রামটা প্রপারলি শেষ হয়েছে, রিটার্ন 0 তো অবভিয়াসলি শেষ করা বোঝায়, তাই না, আর এই রিটার্ন 0 লেখা হয় যে কখনো যদি রিটার্নটা 0 আসে বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 0 আসে, তাহলে হচ্ছে বোঝাতে হবে যে প্রোগ্রামটা প্রপারলি শেষ করে একদম কাজ শেষ করছে, ওকে। আচ্ছা এই যে আমরা যে ইন্ট মেইন বলি না, এটা কিন্তু একটা ফাংশন কল করতে, এখন তুমি দেখো প্রথমে কি করতে হয়, ডাটা টাইপটা লিখতে হয়, হচ্ছে মেইন ফাংশনের নামটা লিখতে হয়, আর একটা ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে কোলন দিতে হয় না, তাহলে এটা কি একটা ফাংশন কল করো না, তো ফাংশনের যদি কিছুটা রিটার্ন তো করতে হবে, সো রিটার্ন যদি 0 রিটার্ন করে তাহলে বোঝা যায় যে পুরো ভিতরের কাজটা ঠিক মতো হয়েছে, যদি 0 রিটার্ন না করে অন্য কিছু করে তাহলে কি বোঝায় যে ভিতরের কাজটা ঠিক মতো হয় নাই, তাই তো। আচ্ছা এখন আসি যে মারুফ পিএইচপি ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে, এর অনুবাদক প্রোগ্রাম এক লাইন করে পড়ে অনুবাদের কাজ করে, অন্যদিকে মিজান C++ ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরির কাজ করে, এর অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে। দেখো পিএইচপি ভাষায় যে মামুন যে কাজ করে এটা এক লাইন করে কাজ করে, তার মানে কি এটা হচ্ছে ইন্টারপ্রেটার, তাই তো, ইন্টারপ্রেটার, আর এটা কি এই যে সম্পূর্ণ প্রোগ্রাম, তাহলে এটা কি এটা হচ্ছে কম্পাইলার। তাহলে এখন তুমি কি লিখবা যে হচ্ছে কিওয়ার্ড কি, এটা তুমি লিখবা অ্যারে চলক এক নয়, অ্যারে চলক কেন এক নয়, কারণ অ্যারেতে হচ্ছে এক টাইপের অনেকগুলো ডেটা রাখা যায়, চলকে কি মতো একটা রাখা যায়, এরকম একটু বলবা। আচ্ছা ভাষাটি কোন ধরনের অনুবাদক, মিজান কি, মিজান হচ্ছে C++, তার মানে কম্পাইলার, কম্পাইলার অনুবাদক ব্যবহার করে এটা বলবা, কম্পাইলার অনুবাদকের কিছু বৈশিষ্ট্য বলবা, আর এই দুইটার ভিতরে কোনটিতে প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ, এটা হচ্ছে ইন্টারপ্রেটারে, কারণ কি ইন্টারপ্রেটারে যেহেতু তোমার হচ্ছে একটা একটা করে তোমার ভুল দিয়ে দেয়, তোমার কি প্রোগ্রামটা সলিউশন করাটা বেশি ইজিয়ার, তাই তো, ভুলগুলো ধরাটা বেশি ইজিয়ার। আচ্ছা
এবার আসি যে কলেজের ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের নিম্নতর সংকোচনে বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। ফ্লো চার্ট কি লিখবা, যে হচ্ছে ধাপগুলো তোমার চিত্রের সাথে দেখানো। সি প্রোগ্রামের শেষ লাইনে রিটার্ন 0 লেখার যৌক্তিকতা বলবা। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত বিভাজনের অ্যালগরিদমটা লেখো, সি প্রোগ্রামটা লেখো। আমি তোমাকে সি প্রোগ্রামটা লিখে দিচ্ছি হালকা করে। কিরকম হবে, যে ধরো ইফ যে রোল, ইফ হচ্ছে রোল ইজ হচ্ছে গ্রেটার দ্যান 1 and রোল ইজ greater than equal to 1 and roll is less than equal to হচ্ছে 50, তার মানে হচ্ছে তোমার কোন গ্রুপে, গ্রুপ এ। এলসিফ তোমার যাবে ইফ রোল ইজ, এটা যখন সত্য হবে না, তার মানে যখন ইটুকে পড়বে না, তখন কি তার থেকে বড়, তাই তো। তার মানে ইফ রোল ইজ এরকম করে দিবা যে ইটস গ্রেটার দ্যান ইকুয়াল টু 51 and রোল ইজ লেস দ্যান ইকুয়াল টু কত 100, 100। হ্যাঁ, তাহলে কি তোমার কাজ করবে কি গ্রুপ বি, আর নাহলে কি এলস, আর হচ্ছে হ্যাঁ লাস্টে তুমি চাইলে এলসও দিয়ে দিতে পারো, যে এলস গ্রুপ সি। এরকম তুমি কি এইটুকু ইউজ করবা, আর বাকিটা তুমি তোমার মতো করে তো লিখবা, তাই না। রোলে যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলটাকে ডিফাইন করবা, তারপর রোলটাকে ইনপুট নিবা, এরকম করে তুমি করবো, তাই না। সো আমি তোমাদেরকে লজিকটা দিয়ে দিচ্ছি, যে কন্ডিশনাল যে লজিক ওটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এখন আসি যে এই যে এটা কি, এটা একটা ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম, তাই না, যে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল, কত ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো ফলাফল নির্ণয়ের জন্য প্রভাবিত অঙ্ক করো, আর হচ্ছে ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। আমি গতকাল করে দিচ্ছি, তাও আমি এখন লিখে দিচ্ছি, যে ধর ফল লুপটা লিখে দিই, যে আই ইজ ইকুয়াল টু কত হবে 1 থেকে স্টার্ট হবে, আই হচ্ছে লেস দেন ইকুয়াল টু এন পর্যন্ত চলবে, আয়ের মান এক এক করে বাড়বে। ভিতরে কি হবে, ভিতরে হচ্ছে তোমার ফ্যাক্ট থাকবে, ফ্যাক্টের মান আগে থেকে কত হিসাব করা থাকবে, ফ্যাক্টের মান আগে থেকে ধরা থাকবে হচ্ছে 1। সো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই হবে, এন্ড আলটিমেটলি তোমার প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাবে, তাই তো। খালি এইটুকু তোমার মেইন জিনিস ওটা বসাবা। আচ্ছা আচ্ছা, বিপিএল এর সাকিব হচ্ছে 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো। তার মানে এই যে দেখো গ নাম্বারটা হচ্ছে এখানে চলে আসছে। গড় নির্ণয় করার অ্যালগরিদম লেখো, গড় নির্ণয় করার সি প্রোগ্রাম লেখো। তুমি কি করবা, তুমি মুশফিক 90 আর তামিম 95 তিনটা যোগ করবা, তিনটা আলাদা আলাদা ভাবে ধরো এটাকে রাখবা ধরো তোমার এস ভ্যারিয়েবল, এটাকে রাখবা এস ভ্যারিয়েবলে, এটাকে রাখবা এম ভ্যারিয়েবলে, এটাকে রাখবা টি ভ্যারিয়েবলে। তারপর তুমি তিনটাকে দিয়ে যোগ করে তার ভাগ করে দিবা, এটাই তো, তাই তো, শেষ। এটা খুবই ইজি জিনিস, তাও এগুলো কিন্তু আসছে অ্যাকচুয়ালি অনেকই আসছে। আচ্ছা, এটা ডিলিট করে দিব, হ্যাঁ এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এবার আসো দেখো কিওয়ার্ড, কিবোর্ড কি, কিবোর্ড হচ্ছে তোমার ইনপুট দেওয়ার মতো একটা জিনিস। আচ্ছা, এটা মনে হয় কিওয়ার্ড বলতে চাইছিল, এটা মনে হয় ভুল করছে। এইটা হচ্ছে কি জাস্ট একটা ভ্যারিয়েবলের ভিতরে অন্য একটা ভ্যারিয়েবলের সাথে আই যোগ করে রাখা, তাই তো। আচ্ছা, ওই যে সামের যেটা দেখতেছিলাম ওই রকম। আচ্ছা, স্যার উদ্দীপকে স্যারের দেওয়ার সমস্যাটা ফ্লোচার্ট তৈরি করো। ফ্লোচার্ট আমি দেখাবো না, আমি হচ্ছে সি প্রোগ্রামটা দেখাবো। কিভাবে সি প্রোগ্রামটা দেখাবো চলো যাই দেখা যাক। বলছে কি এখানে আইসিটি শিক্ষক দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে সি প্রোগ্রামিং বিষয়ে আলোচনা করেছিলেন। তিনি শিক্ষার্থীদের বললেন যে যেসব সংখ্যা এক এবং ওই সব সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়, তার মানে কি মৌলিক সংখ্যা, এমন 30 পর্যন্ত সংখ্যা সমূহ নির্ণয়ের জন্য। এটা আসলে ইজি, তোমাদের অলরেডি আমি শিখাইছি যে কোনো একটা নাম্বার যখন তুমি ইনপুট নিবা, সেই নাম্বারটা মৌলিক নাকি মৌলিক না এটা নির্ণয় করার জন্য। এখন কি তোমাকে বলছে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার লিস্টটা তুমি পাবলিশ করো। এটা কিভাবে করবো আমি বলি। তুমি প্রথমে কি নিবা, তুমি প্রথমে ইনক্লুড stdio.h এটা নিবা। এটা নেওয়ার পরে তুমি কি করবা, তুমি হচ্ছে ওই যে ইন্ট ফাংশন দিয়ে স্টার্ট করবা, ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন তুমি কি করবা, দেখো তোমাকে শুরু করতে হবে যে 1 থেকে 30, তো তোমার প্রথমে শুরু করে নিবা যে দি ইন্ট, তো তুমি প্রথমে কিছু ভ্যারিয়েবল নিলা যে আই ধরো টি। আচ্ছা, এখন তুমি হচ্ছে ফর টি ইজ ইকুয়াল টু 1, টি ধরো যে 30, তাই না, টি ইজ লেস দেন ইকুয়াল 30 টি প্লাস প্লাস। তার মানে কি টি 1 থেকে স্টার্ট হবে, টি 30 পর্যন্ত চলবে এবং টি এর মান এক এক করে বাড়বে। এখন তোমার কি তখন কি তুমি টি পাবা না, এই যে টি প্রত্যেকটা টি এর জন্য এখন তুমি নির্ণয় করবা। দেখো যে তুমি ভিতরে যে আরেকটা ফর লুপ চালাবা, ফর আই ইজ ইকুয়াল টু 1, আই ইজ লেস দ্যান টি, সরি আই ইজ ইকুয়াল টু 2, আই ইজ লেস দ্যান টি অ্যান্ড হচ্ছে আই প্লাস প্লাস। ইফ আই হচ্ছে সরি ইফ t
টি নিঃশেষে ভাগ ধরো ফ্যাক্ট একটা ভ্যারিয়েবল ধরে দিয়েছিলাম, সেটা মান ধরো হচ্ছে আমি দিয়ে দিলাম যে হচ্ছে 0 অ্যান্ড হচ্ছে এটা হইলো। এখন লাস্টে যে ধরো এই পুরো এটা শেষ করে দিলাম। এখন আমি লাস্টে যে বললাম যে ইফ ফ্যাক্ট ইকুয়াল 0 প্রিন্টএফ হচ্ছে নন প্রাইম এলস, এটা একটু নিচে লিখবো, আমি জায়গা পাইনি বলে লিখি নাই, এলস প্রিন্টএফ প্রাইম, তারপর কি রিটার্ন দিয়ে তুমি শেষ করে দিবা। এখন বুঝো, ধরো এই যে আমি টি এর মানে আমি কি 1 থেকে স্টার্ট করছি, 30 এর আগ পর্যন্ত ধরছি, এক ভাগ বাড়াইছি, তার মানে কি টি আমার এখানে প্রথমে 1 আসবে, তারপর 2 আসবে, তারপর 3 আসবে, এরকম আসবে না। আর এই দেখো প্রত্যেকটা টি এর মানের জন্য আমি সেই টি এর মানটা তোমার হচ্ছে মৌলিক কিনা এটা নির্ণয় করার চেষ্টা করছি। দেখো এই যে ভিতরে, আচ্ছা ওয়েট, এখানে ভুল করছি। কি ভুল করছি? আমার তো এখানে চাই নাই যে প্রাইম নন প্রাইম কিনা, আমার এখানে কি চাইছে, ধরো এটা বাদ। হ্যাঁ, ফ্যাক্ট ইকুয়াল 0 আসতেছি, ধরো এই ভিতরে আসবে এটা যে ইফ ফ্যাক্ট ইকুয়াল 0, তাইলে তো হচ্ছে ব্রেক, আদারওয়াইজ এলস প্রিন্টএফ টি, মানে কি টি মানে কি %d টি, অ্যান্ড তারপরে হচ্ছে ব্রেক। আরটা কি ওই বাইরে যে তোমার ওই লুপটা শেষ করে দেবে। এখন বুঝো প্রত্যেকটা টির মান আমি নিছি, ওই টি এর মানটা তোমার 2 দিয়ে অথবা ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে তোমার নিঃশেষ বিভাজ্য কিনা ওটা নির্ণয় করছি। যদি নিঃশেষ বিভাজ্য হয় তাহলে ফ্যাক্টরের মানটা কি 0 ধরছি, যদি ফ্যাক্টরের মান 0 হয় তাহলে ব্রেক করে ফেলছি। তার মানে কি ফ্যাক্টরের মান 0 হলে ওটা কি অবশ্যই হয়ে যায় ওই যে আই দিয়ে নিঃশেষ বিভাজ্য হয়েছে, নিঃশেষ বিভাজ্য হলে তো মৌলিক না, তার মানে ফ্যাক্টরের মান 0 হলে ব্রেক করে ফেলছি। আর যদি ফ্যাক্টরের মান 0 না হয়, তার মানে কি যদি ফ্যাক্টরের মান 0 না হয় তাহলে আমি কি করছি ওই টি এর মানটা প্রিন্ট করছি, কারণ কি আমাকে 1 থেকে 30 এর ভিতর তোমার হচ্ছে মৌলিক সংখ্যাগুলো প্রিন্ট করতে বলছে। সো এই নাম্বার, এই যে প্রোগ্রামটা আমি করছি এটা আউটপুটটা কি হবে জানো? এই আউটপুটটা হবে তোমার হচ্ছে লেটস সে মৌলিক সংখ্যা বলছে না, তার মানে 2 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, তারপর হচ্ছে 11 আসবে, 13 আসবে, 17 আসবে, বুঝতে পারছো? এরকম করে তোমার প্রত্যেকটা সিরিয়ালে চলে আসবে ডট 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 ডট। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি, এই যে শুরুতে একটা ফ্যাক্ট সমান সমান একটা 1 এটা ধরে নিতে হবে। সো যদি নিঃশেষ বিভাজ্য তাহলে ফ্যাক্টর মানটা চেঞ্জ হবে, যদি নিঃশেষ বিভাজ্য না যায় তাহলে ফ্যাক্টর মানটা চেঞ্জ হবে না, তখন হচ্ছে আমার ওই টিটা কি প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এটা আরেকটু সুন্দর করে ঠান্ডা মাথায় দেখো, ওকে? আচ্ছা, এটাও আসলে 1 থেকে স্টার্ট করা দরকার নেই, কারণ 1 তো মৌলিক সংখ্যা না। সো এটাও 2 দিয়ে স্টার্ট করো, 2 থেকে স্টার্ট করো, এটাও 2 থেকে স্টার্ট করো, ওকে ঠিক আছে, গেল এই প্রোগ্রামটা গেল। এখন দেখো তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কিন্তু অলরেডি হচ্ছে উদ্দীপকে অনেক সময় প্রোগ্রাম দিয়ে দিবে, তোমাকে জাস্ট বলবে কি ডু ওয়াইল ব্যবহার করে প্রতিস্থাপন করো। এটা তুমি গতকালকে করাই দিচ্ছে, করবা। এটা হচ্ছে তোমার হচ্ছে কি ইনিশিয়েশন, এটা হচ্ছে শর্ত, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে তোমার মেইনলি কাজ, এটা ডু ওয়াইল ব্যবহার করে করবা। আচ্ছা এবার আসি, আচ্ছা এটা বেশ ফাইটে গেছে। এখানে দেখো এখানে তোমার অ্যালগরিদমটা দিয়ে দিছে, এখানে কি বলছে অ্যালগরিদমটা দিয়ে দিছে। কিসের অ্যালগরিদম? এটা 3টা সংখ্যার ভিতর কোন সংখ্যাটা বড় এটা অ্যালগরিদম, এটা গতকালকে আমি অ্যালগরিদমটাও লিখে দিয়েছিলাম, সেটা দেখবা। আচ্ছা, আর উদ্দীপকের সমস্যাটি 10টি সংখ্যার জন্য হলে ইনপুট ব্যবহার করার জন্য একটি মাত্র চলককে সংজ্ঞায়িত করে। এইটা বেসিক্যালি হচ্ছে অ্যারের প্রবলেম। ওই যে অ্যারে ব্যবহার করে আজকে আমি যেটা দেখালাম না, ওইটাই যে অ্যারে ব্যবহার করে তুমি 10টা নাম্বারকে ইনপুট নিবা, আর 10টা নাম্বারকে ইনপুট নিয়ে সেই 10টা নাম্বারের ভিতরে সবচেয়ে বড় কোনটা বা সবচেয়ে ছোট কোনটা ওটা বের করবা। এটাই আমি আজকে করাইছি, একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আইসিটি স্যার প্রোগ্রামিং ভাষার অধ্যায়ের কাজ নিতে গিয়ে স্মার্ট শব্দটিকে যে কোনো সংখ্যক বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন। তাহলে 5 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম লেখো, এন সংখ্যক প্রদর্শনের জন্য অ্যালগরিদম লেখো। তার মানে কি তুমি একটা এন এর মান ইনপুট নিবা যে কয়বার তুমি প্রিন্ট করতে চাও, তাই তো? যে ফর আই ইকুয়াল হচ্ছে তুমি 1 থেকে স্টার্ট করবা, আই ইকুয়াল লেস দেন ইকুয়াল এন পর্যন্ত আই এর মান তুমি এক এক করে বাড়াবা, আর প্রত্যেকটা আই এর মানের জন্য তুমি হচ্ছে প্রিন্টএফ স্মার্ট, তাই তো? শেষ, তোমার ফর লুপ এখানে শেষ। এটা যে তোমার এই কাজটা হয়ে যাবে, অ্যালগরিদমটা কি তুমি এভাবেই করবা, তাই তো? তোমাদের লুপের একটা অ্যালগরিদম লিখে দিয়েছিলাম না, ওটা ফলো করবা। আচ্ছা, এখন আসো যে পাপন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য চতুর্থ প্রথমে ভাষা তৈরি করলো।
আচ্ছা, আর পাপনের বন্ধু আপন আরেকটি ভাষা তৈরি করলো, যে প্রোগ্রাম রচনা করলো যা মেমোরিতে খুবই দ্রুত নির্বাহ হয় এবং মেমোরি খুবই সামনাসামনি দখল করে, কিন্তু পাপনের কম্পিউটার আপনের প্রোগ্রাম কোনোভাবে নির্বাহ করার কারণ না, কারণ আপনের প্রোগ্রামটা কি আরেকটি ভাষাটা হয়তো মেশিন ভাষা। কারণ যে ভাষা তোমার হচ্ছে খুবই দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে, তো সেটা কি অবশ্যই মেশিন ভাষা। মেশিন ভাষা কি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে চলে না, তাই তো? মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষা, এখানে প্রপারলি বোঝার উপায় নাই, সো তুমি দুইটা দিয়ে আনসার করবা। তুমি বলবা যে পাপনে তৈরি করা ফ্লো চার্ট লেখো, ও কি করছে? ত্রিভুজের ক্ষেত্রফল, এটা প্রথম দিনে করানো আছে। আর হচ্ছে তোমার প্রোগ্রামিং ভাষা দ্বয়ের ভিতর কোনটি সুবিধাজনক, তুমি বলবে তো যে চতুর্থ শ্রেণীর ভাষাটা, চতুর্থ প্রজন্মের ভাষাটা তো বেশি সুবিধাজনক, তাই না? তো তুমি বলবা যে চতুর্থ প্রজন্মের ভাষা আমার জন্য বেশি সুবিধাজনক, বা যে কারোর জন্য কি বেশি সুবিধাজনক, কারণ এটা কি মানুষের ভাষার সাথে অনেক বেশি মিলে। এইরকম 1 অথবা 0 দিয়ে ভাষা নির্বাহ করা তো অনেক বেশি কঠিন, তাই তো? মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষা অনেক কঠিন। আচ্ছা, এটা লাস্ট প্রোগ্রাম। এই লাস্ট প্রোগ্রামটা কি বলছে, ফাংশন কি? তুমি বলবা যে যদি কোনো কাজ করানো হয়। সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন? কারণ সি হচ্ছে বেটার, 0 1 1 না, মানুষের ভাষার কাছাকাছি ভাষা, এই কারণে। আচ্ছা, প্রবাহ চিত্র অঙ্কন করো, সি ভাষায় একটা প্রোগ্রাম রচনা করো, সি ভাষায় একটা প্রোগ্রাম রচনা করে দিই। চলো, তাহলে এখানে কি বলছে দেখো, যে একটা নাম্বারকে ইনপুট দিলে, তার মানে কি আমরা একটা নাম্বার ইনপুট দিই, তাহলে কি ইনক্লুড দিতে হবে, ইনক্লুড stdio.h int main, আচ্ছা ইন্ট এন, একটা নাম্বারকে ইনপুট নিতে হবে। আচ্ছা, এই নাম্বারটাকে ইনপুট নিলেই হচ্ছে, তাহলে ধরো আগে ইনপুটটা নিয়ে নিই, ইনপুট %d and n। আচ্ছা, এখন বলছে কি যে এই n যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হয়, যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে রিভার, এবং 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গ্রুট, এবং হচ্ছে যদি কোনোটাতে প্রদর্শন না হয় তাহলে হচ্ছে ট্রাই অ্যাগেন। তার মানে কি সবগুলো ইফের, তাই তো? তার মানে এখন দেখবো আমি ইফ, আগে আমি দেখবো যে দুইটারটা, ওই যে দুইটা দিয়ে যখন বিভাজ্য হয় তখন কি গুড, তাই তো? তাহলে ইফ n ইজ গ্রেটার দেন, মানে n 5 দিয়ে বিভাজ্য করলে নিঃশেষে বিভাজ্য, অ্যান্ড n 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য করলেও নিঃশেষে। হ্যাঁ, এইটা যখন সত্য তখন আমার কি হবে, প্রিন্টএফ আমি কি করব, গুড, তাই তো? তাহলে প্রিন্টএফ গুড। যখন এটা হবে না তখন কি এলস, শুধুমাত্র 5 দিয়ে বিভাজ্য হলে কি করব, শুধুমাত্র 5 দিয়ে বিভাজ্য হলে তোমার হচ্ছে ফ্লাওয়ার, তাহলে মানে কি প্রিন্টএফ ফ্লাওয়ার। যদি তাও না হয়, যদি শুধুমাত্র তোমার হচ্ছে, যদি হচ্ছে এলস ইফ, আচ্ছা এলস ইফ যদি শুধুমাত্র 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে প্রিন্টএফ কত, প্রিন্টএফ হচ্ছে তোমার ফ্লাওয়ার গেল, ফ্লাওয়ারের পর কি আছে, রিভার, তাহলে প্রিন্টএফ রিভার। আচ্ছা একটু শুনে, আচ্ছা তাহলে চলো এটা ওই পাশে লিখি, যে প্রিন্টএফ রিভার। একদমই কোনো না মানলে তখন যে তোমার এলস, যে কোনোটা দিয়ে ভাগ যায় নাই, তখন যে তুমি বলে দিবা যে প্রিন্টএফ ট্রাই অ্যাগেন, আর লাস্টে যে কি তোমার রিটার্ন 0। এটা করো কি, তোমার এই লাস্টের প্রোগ্রামটাও কি এভাবে আমরা সলভ করে ফেলছি, অ্যালগরিদমটা নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। তো এর মাধ্যমে আমি কিন্তু তোমাদের লসাগু, গসাগু, অ্যারে, ফাংশন, তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর ইভেন ফিবোনাকি সিরিজের একটা রিল আপলোড করছি, একটু প্রপারলি দেখে নিবা। মোটামুটি সব কিছু তোমাদের হচ্ছে কভার করে ফেলার চেষ্টা করছি পদ্ধতি থেকে এই পর্যন্ত। তোমাদের বোর্ডে যা কিছু আসছে, মানে কঠিন থেকে শুরু করে সহজ, এভরিথিং কিছু বাদ দিইনি। আমি এইটা নিয়ে কনফিডেন্ট যে আমি কিছু বাদ দিইনি। আমার যদি কোনো ভুল থাকে একটু কমেন্টে মেনশন করো, আমি নিজে ভুলটা শুধরাই নিব, কোনো সমস্যা নাই। আর যদি তোমাদের কোনো মানে ডাউট থাকে পোস্ট করো, সলভ করে দিব, টেলিগ্রামে দিও, সলভ করে দিব। তোমার অনেক জায়গায় HW দিছি গতকালকে, সেই HW দিও, সলভ করে দিব। তোমাদের প্রিপারেশনটা অনেক জোস হবে যদি তোমরা আমার এই ক্লাসের সাথে এই ক্লাসটাকে একটা সহযোগী হিসেবে দিয়ে তোমার প্রপারলি নিজের প্র্যাকটিসটা করো। ওকে, সো আই হোপ সবাই প্র্যাকটিসটা করবা, প্র্যাকটিসটা করে নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবা, অ্যান্ড এই জিনিসটা বেশ ভালো মতো দেবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। আশা করি তোমাদের সাথে এই প্রোগ্রামিং যে এটা ভয়ানক চ্যাপ্টার আছে, ভয়ানক চ্যাপ্টারটা সবার ভয়টা কিছুটা হলেও দূর করতে পারছি। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করো। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।